হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে পরিমাণগত রসায়নের লেকচার 7 ম্যাপে স্টার্ট করতেছি আমরা। সো আজকে হচ্ছে আমরা তোমার স্টোইকিওমেট্রি রিলেটেড অনেকগুলো আমরা কোয়েশ্চন ব্যাংক সলভ করব এবং হচ্ছে আমরা অনেকগুলো আজকে ম্যাথ দেখবো। সো আমি আশা করতেছি তোমরা হচ্ছে অবশ্যই আগের লেকচারগুলো দেখে আসছো, বিশেষ করে স্টোইকিওমেট্রির রুলটা যেটা আমরা লেকচার 2তে পড়াইছি। সো তোমরা নিশ্চয়ই জানো এটা আমাদের ফেসবুক গ্রুপ ভাই, তো যদি তুমি জয়েন না দিয়ে থাকো তাহলে এখানে তুমি জয়েন দিতে পারো। তো চলো আজকে তাহলে আমরা আমাদের ম্যাথগুলো স্টার্ট করি। সো চলো আমরা প্রথমে আজকে একটা ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো এখানে আমাকে বলতেছে কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 787 মিলিমিটার পারদ চাপে 9.41 গ্রাম HCl থেকে নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। এই বিক্রিয়াটা দেওয়া হচ্ছে 2 KMnO4 প্লাস 16 HCl। এখান থেকে পানি টানি এগুলো তৈরি হচ্ছে। ওকে, তাহলে তোমাকে এখানে বেসিক্যালি বলছে কি, দেখো আমি তোমাকে আগে চলো কোয়েশনের মধ্যে সলিউশন যখন আমরা এটা করব, চলো আমরা তাহলে প্রথমে একটা কাজ করি, আগে এই বিক্রিয়াটাকে একবার লিখে ফেলি। তাহলে বিক্রিয়াটা দেখো এখানে একটা 2 আছে, এই 2টা যদি এখানে দেওয়া দরকার ছিল 2 KMnO4 প্লাস 16 HCl। সো এটা থেকে আমরা কি প্রডিউস করতেছি ভাই, বা কি তৈরি করতেছি, এটা থেকে দেখো, এটা থেকে আমরা তৈরি করতেছি হচ্ছে ভাই 8H2O প্লাস 2KCl প্লাস 2MnCl2 প্লাস 5Cl2। সো এটা হচ্ছে আমার এখানে বিক্রিয়া। তখন আমার কোয়েশ্চনে বলছে কি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে এত গ্রাম HCl থেকে, তার মানে তোমার এখানে ইনফরমেশন দেওয়া আছে কার সম্পর্কে, হাইড্রোজেন ক্লোরাইড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। দেখো এই ইনফরমেশনগুলো কার, হাইড্রোজেন ক্লোরাইডের। বলছে যে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, তাহলে তোমাকে বের করতে বলছে কার সম্পর্কে ইনফরমেশন, ক্লোরিন সম্পর্কে ইনফরমেশন তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে জিনিসটা বুঝো, এই বিক্রিয়ার মধ্যে আমার এখানে HCl সম্পর্কে কিন্তু ইনফরমেশন দেওয়াই আছে, HCl এর ভর দেওয়া আছে। আর এই ইনফরমেশন থেকে আমাকে বের করতে বলছে কি ক্লোরিনের কত লিটার পাওয়া যাবে, তার মানে ক্লোরিন সম্পর্কে ইনফরমেশন বের করতে বলছে। সো বিক্রিয়া দেওয়া আছে, তাহলে এই দুটার মধ্যে আমার রিলেশন করা লাগবে। তাহলে আমরা কী করবো, এখানে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করব। আমরা এখানে হচ্ছে ভাই তোমার স্টোইকিওমেট্রি রুল হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো স্টোইকিওমেট্রি রুলটা আমরা কার কার মধ্যে অ্যাপ্লাই করবো, তাহলে দেখো এখানে হচ্ছে ভাই তোমার HCl সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা এখানে তাহলে HCl সম্পর্কে ইনফরমেশন জানি, আর Cl2 ব্যাপার আমি বের করবো, তাই এই দুইটার মধ্যে আমি হচ্ছে স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করবো। স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করলে কী হবে ভাই, তুমি যদি HCl এর মোল সংখ্যা নাও, নিচে কত বসাইতে হবে, নিচে বসাইতে হবে তোমার 16/16 বসাইতে হবে তোমার। তাহলে এখানে কেন, কারণ HCl এর আগে দেখো এখানে 16 আছে। আর অন্যদিকে তুমি যদি এখানে NaCl2 লেখো, তাহলে এটা নিচে কত বসাবা, এটা নিচে কিন্তু বসাবো হচ্ছে তোমার এখানে 5। কেন, কারণ এখানে দেখো HCl2 এর আগে 5 আছে। তাহলে এরপর এখন দেখো, এখন HCl সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া আছে, 9.41 গ্রাম HCl, তার মানে HCl এ ভর দেওয়া আছে। তাহলে ভর দেওয়া থাকলে আমরা কী করি, m/m করি। তাহলে এখানে আমরা যেটা করব m অফ HCl ডিভাইডেড বাই, আমরা এখানে যেটা করব এই যে 16 তো এখানে আছে, আর ইন্টু এখানে হবে তাহলে বড় হাতের m অফ HCl। আর এখানে কত আসবে দেখো, তাহলে এই যে এই ক্লোরিনের ব্যাপারে কি দেওয়া আছে, ক্লোরিনের আয়তন জিজ্ঞেস করছে। আবার এখানে দেখো এই যে তাপমাত্রা, প্রেশার, এগুলো দেওয়া আছে। তার আয়তন জিজ্ঞেস করলে আমরা অলওয়েজ সবসময় কি ইউজ করবো, PV ডিভাইডেড বাই ওই যে RT। আর এখানে দেখো 5 দিয়ে গুণ আছে। দেখো তাহলে NCl2 জায়গায় আমরা তাহলে এখানে PV/RT বসাইলাম, আর এখানে 5 ছিল 5 দিলাম। আর এটা কার ভলিউম বের করতেছি, ক্লোরিনের, তো এখানে আমরা Cl2 লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমার এই যে ক্লোরিনের HCl এর তাহলে আমাকে ভর দেওয়া আছে কত, 9.41 গ্রাম। তাহলে 9.41 বসাবো, 16 বসাইলাম। HCl এর ভাই আণবিক ভর কত, হাইড্রোজেনের হচ্ছে 1, আর এটার হচ্ছে 35.5। তারপর আমরা যদি এখানে যাই, প্রেশার দেখো তো কত হবে ভাই, প্রেশার দেওয়া আছে 787। তো এখানে দেওয়া আছে, দেখো এখানে আমার প্রেশার দেওয়া আছে 787 মিলিমিটার পারদ। কিন্তু আমরা তো এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। কীভাবে অ্যাটমসফিয়ারে নিয়ে আমরা এই 787কে আমরা তাহলে কত দিয়ে ভাগ করে দিব, 760 দিয়ে। আমরা এখানে তাহলে এটাকে 760 দিয়ে ভাগ করে দিলে আমার কোথায় চলে যাবে, অ্যাটমসফিয়ারে। তাহলে এখানে আমরা জাস্ট প্রেশারের জায়গায় তাহলে কত বসাই দিতে পারি, 787 ডিভাইডেড বাই 760। আর এখানে এই বিটা আমি বের করব। আর যেহেতু এখানে আমি এই বিটা দেখো লিটার এককে বের করতে বসে, প্রেশারটা আমি অ্যাটমসফিয়ারে বসাইছি, তাহলে আর এর ভ্যালু অবশ্যই আমাকে 0.0821 বসাইতে হবে। আর টেম্পারেচার আমার এখানে কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো টেম্পারেচার আমার এখানে দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা তাহলে জানি কি কত যোগ করতে হবে, 40 সাথে আমার তাহলে 273 যোগ করা লাগবে। তাহলে কত আসবে, 313 আসা উচিত। এটা তাহলে আসবে কত, এখানে 313 কেলভিন। ওকে, তাহলে এখানে তুমি বসাই দাও 313। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করলে তোমার কি আসবে, V অফ Cl2, তার মানে ক্লোরিনের আয়তন চলে আসবে। এটাই আমাকে বের করতে বলছে। তাহলে কত আসবে, চলো আমরা দেখি আসো, 9.41 আর ইন্টু তোমার এখানে তাহলে 0.0821 ইন্টু 313 ডিভাইডেড বাই এই যে 16 ইন্টু
36.5 ইন্টু 787 ডিভাইডেড বাই 760। সো এখানে আমার কাছে এখানে আসছে তোমার 0.399 এরকম। আচ্ছা সামথিং দাঁড়াও। এখানে তো আমরা একটা কাহিনী করছি। কি কাহিনী বলো তো? এখানে দেখো আমরা এই তো প্রেশার তো আমরা এখানে বসাইছি, বিটাও আমরা এখানে বসাইছি, আরও বসাইছি, টিও বসাইছি, কারণ এখানে একটা 5 দিয়ে কিন্তু গুণ হবে, সেখানে কিন্তু 5 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার দিকে তুমি নাও, তাহলে এটাকে তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো তোমার এখানে রেজাল্ট আসছে হচ্ছে কত? 1.9999277 লিটার। সো এটাকে তুমি চাইলে লিখতে পারো কত? 2 লিটার। ওকে, আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝতে পারছো। সরি আমি প্রথমে 5টা খেয়াল করে নিই। এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এরপরে নেক্সট ম্যাথে। এটা ইজি ম্যাথ ছিল, জাস্ট স্টোইকিওমেট্রি রুল সরাসরি অ্যাপ্লাই করে তুমি হচ্ছে অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখে আসে আমাদের কী বলতেছে। নেক্সট অঙ্কটা অনেক ইজি একটা ম্যাথ। এখানে দেখো আমাকে বলতেছে কি, আমাকে বলতেছে হচ্ছে 16.5 গ্রাম 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ প্রণালীতে তোমার এখানে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে। এখানে বেসিক্যালি বলতেছে কি, তোমার কাছে জিঙ্ক অক্সাইড আছে, তুমি এখানে কি করবা? কার্বন বিজারণ প্রণালী করবা। কার্বন বিজারণ প্রণালী মানে হচ্ছে যে এখানে কার্বন যুক্ত করা। তার মানে কি মনে রাখবা? দেখো তো আমি তোমাকে এখানে নোট লিখে দিয়ে আসো। অলওয়েজ মনে রাখবা কার্বন বিজারণ প্রণালী বলতে কার্বন যুক্ত করাকে বোঝায়। তাহলে অলওয়েজ মনে রাখবা কার্বন বিজারণ প্রণালী বলতে কার্বন যুক্ত করাকে তোমার এখানে বোঝাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট নোট। আচ্ছা আসো এবার তাহলে আমরা ম্যাথটাতে যাই। দাঁড়াও, ওকে তবে এটা একটু নিচে নামাই দিতে হলে ভালো হতো। দাঁড়াও আমি তাহলে এটাকে নিচে নামাই দিই। হ্যাঁ ওকে ওকে ভাই, তাহলে আমরা নোট শিখলাম। সেটা কি? সেটা হচ্ছে যে ভাই কার্বন বিজারণ প্রণালী বলতে আসলে বোঝায় কার্বন যুক্ত করাকে। আচ্ছা তার মানে এখানে আমাকে বলছে কি, দেখো 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ প্রণালী। তার মানে এই জিঙ্ক অক্সাইডের সাথে তুমি কি করবা বলো তো? কার্বনটাকে যুক্ত করবা, কারণ কার্বন বিজারণ বলছে। তো এখান থেকে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে, আর কত গ্রাম কার্বন প্রয়োজন হবে সেটাও তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে চলো আমরা জিনিসটা লিখে আসো। তাহলে আমার কাছে এখানে আছে কি বলো তো? জিঙ্ক অক্সাইড। আমার এখানে আছে হচ্ছে ভাই জিঙ্ক অক্সাইড, আর এখানে আমি এটাকে কী করছি? কার্বন বিজারণ করছি। তো কার্বন বিজারণ প্রণালী মানে কি? কার্বন যুক্ত করা। তো দেখো তো এখানে জিঙ্ক অক্সাইডের সাথে যদি আমি কার্বন যুক্ত করি তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে? ওটা তো প্রথমে বলে দিছে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে, তার মানে একটা জিঙ্ক উৎপন্ন হবে, আর এখানে অবশ্যই একটা কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হবে। তার মানে দেখো আমি যেখানে জিঙ্ক অক্সাইড নিছি না, আর এখানে আমি কী করতেছি? কার্বন বিজারণ প্রণালী করতেছি। আর কার্বন বিজারণ প্রণালী মানে কি ভাই? কার্বন বিজারণ প্রণালী বলতে বোঝায় কার্বন যুক্ত করাকে। তার একটা কার্বন যুক্ত করছে, জিজ্ঞেস করছে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে, তার মানে জিঙ্ক তো আলাদা উৎপন্ন হবে, আর এই কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। আর এটা তোমার দেখো এটা কিন্তু সমতাকরণ হিসেবে আছে। এখন তাহলে দেখো এখানে কার সম্পর্কে ইনফরমেশন তোমার এখানে দেওয়া আছে। দেখো তো 16.26 গ্রাম জিঙ্ক, তার মানে জিঙ্ক অক্সাইড, তার মানে এই জিঙ্ক অক্সাইড সম্পর্কে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে, যে এটার ভর দেওয়া আছে তোমার কাছে। তোমাকে তাহলে বের করতে বলছে কিসের সম্পর্কে ইনফরমেশন? কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে। তাহলে জিঙ্ক সম্পর্কে তোমাকে এখানে ইনফরমেশন জানতে চাইছে। আর পরে একটা জানতে চাইছে তোমার কাছে, কার দেখো তো এই যে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে, তার মানে কার্বন সম্পর্কে তোমার এখানে একটা ইনফরমেশন জানতে চাইছে। তাহলে এই তিনটার মধ্যে আমি এখানে কী করবো? এখন স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করব। বিক্রিয়া দেখা মানে আমরা স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে আমরা এখন স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করব। ভাই স্টোইকিওমেট্রি রুল অনুসারে কী হবে? এখানে তুমি যদি এখানে এন অফ জিঙ্ক অক্সাইডকে নাও, এটা নিচে কত বসাবা? 1 বসাবা, কারণ জিঙ্ক অক্সাইডের আগে দেখো 1 মোল আছে, কিছু না থাকা মানে হচ্ছে 1 মোল থাকা। তারপর তুমি যদি এখানে এন অফ কার্বনকে নাও, তাও তোমার এখানে 1 বসাতে হবে। আর তুমি যদি এখানে এন অফ জিঙ্ককে নাও, তাও তোমার এখানে কত বসাতে হবে? 1ই বসাতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা তো আমাকে বের করতে বসে আগে জিঙ্ক পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমটা এবং লাস্টের মধ্যে সম্পর্ক করি আসো। এন অফ জিঙ্ক অক্সাইড মানে কত? এম অফ জিঙ্ক অক্সাইড, যেহেতু এখানে আমার বড় দেওয়া আছে, আর বড় হাতের এম অফ জিঙ্ক অক্সাইড। আর ওই যে এন অফ জিঙ্ক মানে কত হবে? তাহলে আমাকে হচ্ছে জিঙ্কের ভর চাইছে, তাহলে এখানে আমি এম বাই এম ইউজ করবো, এম অফ জিঙ্ক ডিভাইডেড বাই বড় হাতের এম অফ জিঙ্ক। তাহলে এখানে আমাকে দেখো এই জিঙ্কের ভর বের করতে হবে। কীভাবে বের করবো ভাই? জাস্ট এটাকে এদিকে গুণ দিয়ে দিব। তাহলে দেখো জিঙ্ক অক্সাইডের ভর কত? এই 16.26 গ্রাম। আর তোমার এখানে জিঙ্ক অক্সাইড কত আসবে? আমরা জানি জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4, আর এখানে 16 গ্রাম আমরা শিখে আসছি। আর এখানে এম জিঙ্ক দিয়ে গুণ দিতে হবে, তার মানে 65.4 দিয়ে গুণ দিতে হবে।
তাহলে এখানে যদি গুণ দাও তোমার এখানে চলে আসবে এম অফ জিঙ্ক, তার মানে জিঙ্কের ভর চলে আসবে। তাহলে কত আসবে এটা 16.26 ইন্টু তোমার কাছে এখানে আছে হচ্ছে যে ভাই 65.4 ডিভাইডেড বাই 65.4 প্লাস 16। সো এটা আমার কাছে আসছে এখানে তোমার হচ্ছে যে ভাই 13.0639 গ্রাম। ওকে, আচ্ছা এটা আমার কাছে এটা আসছে এখানে। আর অন্যদিকে তুমি যদি এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করছি কি বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন হবে, তারপর কার্বনের ভর আমাকে বের করতে হবে। এটা আমরা কীভাবে করবো, আমরা জানি এই যে এন অফ কার্বন ইকুয়ালস টু এখানে যে জিঙ্কের সাথে কম্পেয়ার করতে পারো বা তুমি হচ্ছে জিঙ্ক অক্সাইডের সাথে কম্পেয়ার করতে পারো, যে কোনো এটার সাথে কম্পেয়ার করলে চলবে। তাহলে আমি চলো প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার করি। তার মানে এখান থেকে তাহলে আমরা লিখতে পারি এম অফ জিঙ্ক অক্সাইড, দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি এম অফ জিঙ্ক অক্সাইড ডিভাইডেড বাই তোমার হচ্ছে বড় হাতের এম অফ জিঙ্ক অক্সাইড। আর এখানে দেখো আমাকে কার্বনের ভর জানতে চাইছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম অফ কার্বন ডিভাইডেড বাই বড় হাতের এম অফ কার্বন। তাহলে এখন দেখো আমার এখানে তাহলে এই যে ছোটো হাতের এম অফ কার্বন বের করতে হবে। এটা তাহলে কত আসবে দেখো তো, এখানে এই যে জিঙ্ক অক্সাইডের ভর দেওয়া ছিল কত 16.26, আর এখানে কত হবে 65.4 প্লাস তোমার হচ্ছে যে ভাই এখানে 16 অক্সিজেন তো 16 হয়, আর ইন্টু এখানে এমসি দ্বিগুণ দিতে হবে না, তার মানে এমসি কত হয় 12, আমরা সবাই জানি সেটা। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এম ইন্টু সি বেড়ে যাবে, কত আসবে দেখো এটা তাহলে 16.26 ইন্টু 12 ডিভাইডেড বাই 65.4 প্লাস 16। সো এটা আমার কাছে এখানে আসছে 2.397 গ্রাম। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি তুমি ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা সোজা ছিল, আসলে আমরা তাহলে নেক্সট অঙ্কটা করি। আমরা তাহলে এই অঙ্কটা করি। দেখো এখানে আমাকে বলতেছে কি, আমার এখানে বলা হচ্ছে যে 1 কেজি চুনাপাথরকে তোমার হচ্ছে অতিরিক্ত HCl দ্রবীভূত করা হলে প্রমাণ অবস্থায় কতটুকু কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। খুবই ইজি অঙ্ক। দেখো এখানে আমাকে বলতেছে কি, সলিউশন করে আসো। তাহলে এখানে আমাকে 1 কেজি আমরা চুনাপাথর নিয়েছি। চুনাপাথর মানে সংকেত কি ভাই, আমরা সবাই জানি চুনাপাথর, এটা আমরা আগে আলোচনা করে আসছি। এটা দ্বারা আসলে বোঝায় ক্যালসিয়াম কার্বনেট। বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেট আরও একটা নাম ছিল ভাই, সেটা কি মার্বেল পাথর। চুনা পাথর বা মার্বেল পাথর এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি বোঝায় ক্যালসিয়াম কার্বনেটকে। আমাকে বলতেছে কি এখানে দেখো এই যে 1 কেজি চুনা পাথরকে যদি আমি অতিরিক্ত HCl দ্রবীভূত করি তাহলে প্রমাণ অবস্থায় মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে STP অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে দেখো আমরা বের করি এটাকে। তাহলে এখানে আমার কাছে ছিল যে চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, আমি সেটা করছি কিসের মধ্যে দ্রবীভূত করছি HCl এ। তাহলে HCl যদি আমি দ্রবীভূত করি আমার এখানে তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তারপর এখানে আমার তৈরি হবে তোমার কত দেখো তো এখানে H2O তৈরি হবে, আরেকটা তৈরি হবে আমার এখানে কত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে যদি ক্লোরিন দুইটা আছে ডান পাশে, তাই এখানে এটা 2 দেওয়া লাগবে। দেখো এটা আশা করি সমতা হয়ে গেছে। এখানে ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, এখানে কার্বনের একটা, এখানে কার্বন একটা, অক্সিজেন দুইটা, একটা অক্সিজেন এখানে, মানে 3টা অক্সিজেন এখানে চলে গেল, 2H আর এখানে H2 আছে, সিমিলার হয়ে গেছে, তাহলে মিলে গেছে এটা। তাহলে এটা হচ্ছে সমতাকরণ বিক্রিয়া। এখন দেখো আমার এখানে বলছে কি, বলছে 1 কেজি চুনা পাথরকে, তার মানে চুনা পাথর সম্পর্কে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে, চুনা পাথরে তোমাকে ভর দেওয়া আছে। বের করতে বলছি কি দেখো তো কত আয়তন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছে। তাইলে আমরা এখান থেকে কী লিখতে পারি, স্টোইকিওমেট্রি রুল অনুসারে। এটা তোমাকে পরীক্ষায় বারবার লেখা লাগবে না, আমি জাস্ট তোমাকে হ্যান্ড লিখে দিচ্ছি, তো এখানে আনলেও এটাকে কোনো সমস্যা নেই, মানে স্টোইকিওমেট্রি রুল এই কথাটা। তাই এখানে কত আসবে ভাই, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু কিন্তু এন অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু নিচে 1 আছে পাশে, সেটা দেওয়ার কোনো মানে নেই আর কি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এরপর তাহলে এম অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের এম অফ ক্যালসিয়াম কার্বনেট আর ইকুয়াল টু এম অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই বড় হাতের এম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কত আসবে, এখানে এম অফ ক্যালসিয়াম কার্বনেট এখানে কত 1 কেজি, মানে তার মানে 1000 গ্রাম, আর এখানে তাহলে কত হবে 40 প্লাস হচ্ছে কার্বন 12 আর এটা হচ্ছে 48, আর এখানে হচ্ছে আমার আসবে এম অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, আমাকে দেখেন কার্বন ডাইঅক্সাইডের আয়তন জিজ্ঞেস করছে তাই না, সো আমার তো ভর দিয়ে আসলে কোনো কাজ নাই। তাহলে আমরা এখানে কী করতে পারতাম, আমরা এখানে ওই যে PV/RT ইউজ করবো, PV অফ কার্বন ডাইঅক্সাইড এটা বের করবো, RT ইউজ করবো। ওকে, কেন এটা ইউজ করলাম ভাই, কারণ এখানে তো আমার আসলে কার্বন ডাইঅক্সাইডের ভর জানতে চাইনি, আমাকে জানতে চাইছি কী বলতো আয়তন জানতে চাইছে, এই জন্য। তারপর দেখো তো এখানে আমাকে তাহলে আদর্শ অবস্থা বলে, দেখো আমাকে এখানে কিন্তু প্রমাণ অবস্থা বলে দিচ্ছে, আমাকে এখানে বলে দিচ্ছে কী বলতো প্রমাণ অবস্থা। তো প্রমাণ অবস্থা বলতে আমরা কোনটাকে বুঝি ভাই, ওই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারকে। তার মানে প্রেশার হচ্ছে কত হবে 1 অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচার তোমার এখানে কত হবে 273 কেলভিন। তাহলে এখানে যদি বসাও প্রেশারের জায়গায় তুমি তাহলে 1 বসাই দাও, কার্বন ডাইঅক্সাইড তুমি বের করবা, লিটার এককে বেরোবে
সো আটটা বসবে এখানে 0.0821। কেন? কারণ যেহেতু প্রেশার অ্যাটমসফিয়ারে লিটার আয়তনে, সরি আচ্ছা আয়তন লিটারে, লিটার আয়তনে, তারপর এখানে কত 273। সেখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ইজিলি তোমার কি চলে আসবে, BCO2টা চলে আসবে। তাহলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা উৎপন্ন হবে সেটা তোমার এখান থেকে বের হয়ে যাবে। তাহলে কত আসবে দেখো, 1000 ইন্টু 0.0821 ইন্টু 273 আর ডিভাইডেড বাই 40 প্লাস 12 প্লাস 48। সো এখানে আমার কাছে আসছে এখানে 22.413, 22.413 লিটার। সরি এখানে আমি একটু ভুল করে ফেলছি, আমার একটা সাইন্টিফিক মোডে ছিল তো ক্যালকুলেটারটা, খেয়াল করিনি আমি। এটা আসলে হবে কত, 224.133। সরি আমি খেয়াল করিনি, আমি সাইন্টিফিক মোডে দিয়ে রাখছিলাম, আরও একটু করে প্রবলেম হয়ে গেছিলো। 224.133 লিটার। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই এই ভুলটা করার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি তোমরা এটা এখানে বুঝতে পারছো, ইজি ম্যাথ ছিল এটা। আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা তাহলে এই ম্যাথটা দেখি। দেখো এখানে আমাকে বলতেছে কি ভাই, আমার এখানে বলতেছে হচ্ছে যে 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট যুক্ত করার কারণে তোমার হচ্ছে ভাই যোগ করায় 0.1435 গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া গেল, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে দেখো বেসিক্যালি বলতেছি কি আমার এখানে হচ্ছে ভাই তোমার 0.15 গ্রাম তোমার কী ছিল বলো তো, সোডিয়াম ক্লোরাইড ছিল। আর এটার সাথে আমি হচ্ছে তোমার সিলভার নাইট্রেট যুক্ত করছি, আর সিলভার নাইট্রেট যুক্ত করার ফলে তোমার এখানে 0.1435 গ্রাম তুমি হচ্ছে সিলভার ক্লোরাইড পাইছো। জিজ্ঞেস করছো লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ কত। তার মানে ব্যাপারটা এখানে বুঝো, এটা তোমার লবণ না, তো লবণের মধ্যে পরিমাণ ছিল কতটুকু, 0.15 গ্রাম। আর তোমাকে জিজ্ঞেস করতেছে কি লবণের মধ্যে এই ক্লোরাইডের শতকরা পরিমাণ তোমাকে এখানে বের করতে বলতেছে। তার মানে এখানে বুঝতে হবে এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা আছে এটা আসলে বুঝছে এক্স্যাক্টলি অ্যাকুরেট না, মানে এখানের মধ্যে কি আছে বলতে কিছুটা ভেজাল আছে। সো তোমার এখানে বিশুদ্ধ কতটুকু আছে মানে ক্লোরিনের শতকরা পরিমাণ তোমার এখানে আসলে এটাকে এখানে বের করতে বলছে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো এটাকে আমরা কীভাবে করবো, আমরা এখানে চলো এটাকে অ্যানালাইসিস করি। তাহলে এটার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমার কাছে প্রথম হচ্ছে এখানে আমাদের একটা বিক্রিয়া দরকার হবে আগে। আচ্ছা তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করছে, তাহলে আমরা চলো বিক্রিয়াটাকে লিখে ফেলি। আসো আমি তোমাকে এই জিনিসটা আরেকবার বুঝাই এখানে এরপরে লিখার পরে। আচ্ছা একবার প্রশ্ন আরেকবার অ্যানালাইসিস করাই। দেখো এখানে আমাকে বলতেছি কি যে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যুক্ত করায় 0.1435 গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া গেছে, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করো। তার মানে এই লবণটার মধ্যে অ্যাকচুয়ালি আসলে কতটুকু তোমার ক্লোরাইডের অংশটা আছে সেটা তোমাকে এখানে বের করতে বলতেছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে কীভাবে করবো আসো আমরা চলো এটা অ্যানালাইসিস করি। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে 0.15 আছে না, এটাকে এখানে কিন্তু ভেজালও আছে। হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখিও। কেন? কারণ এখানে শতকরা পরিমাণ জিজ্ঞেস করছো তোমাকে, তার মানে এটা কি এখানে এক্স্যাক্টলি এটা অ্যাকুরেট না। আচ্ছা তাহলে দেখো এখানে আমি যদি রিয়াকশন লিখি সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের, তাহলে রিয়াকশনটা কী হবে ভাই? আমরা সবাই জানি এখানে সিলভার ক্লোরাইড তৈরি হবে, এখানে তোমার তৈরি হবে হচ্ছে সিলভার ক্লোরাইড, আর এটা তৈরি হবে কি বলতো এখানে, আর এটা তৈরি হবে তোমার এখানে সোডিয়াম নাইট্রেট। আচ্ছা এটা তো সমতাকরণ অবস্থায় আছে। তাহলে এখানে আমাকে দেখো এই যে এত গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া গেছে, তার মানে সিলভার ক্লোরাইড সম্পর্কে ইনফরমেশন তোমাকে দেওয়া আছে এখানে। আবার এত গ্রাম সোডিয়াম ক্লোরাইডের তোমাকে এখানে আসলে বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইডের ভর বাইর করতে হবে, কারণ এখানে যে তুমি ভরটা দেখতেছো এটা কিন্তু তোমার বিশুদ্ধ ভর না, এখানের মধ্যে কিন্তু কী আছে বলো তো, ভেজাল আছে। কতটুকু বিশুদ্ধ বা লবণে কতটুকু ক্লোরাইডের পরিমাণ আছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে চলো আমরা তাহলে এখন কি অ্যাপ্লাই করি, স্টোয়কিওমেট্রি রুল। তাহলে আমরা অ্যাপ্লাই করতেছি তোমার হচ্ছে স্টোয়কিওমেট্রি রুল। ওকে আসো তাহলে এখানে দেখো অ্যাপ্লাই করলে কি আসবে, আমরা এখানে তাহলে লিখতে পারি N অফ সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু হচ্ছে তাহলে আমার এখানে N অফ সিলভার ক্লোরাইড, N অফ সিলভার ক্লোরাইড, রাইট। তাহলে এখানে কত আসবে ভাই, যদি আমরা হিসাব করি N অফ সোডিয়াম ক্লোরাইড কত হবে, এখানে M/M হবে। তো M অফ সোডিয়াম ক্লোরাইড আমি বের করব কতটুকু বিশুদ্ধ ভর আছে, আর এখানে বড় হাতের M অফ সোডিয়াম ক্লোরাইড হবে, বড় হাতের M অফ সোডিয়াম ক্লোরাইড হবে। আর এখান থেকে আমার সিলভার নাইট্রেট, এখানে আমার এটা তাহলে ভর বের করতে হবে সিলভার ক্লোরাইডের, আর ডিভাইডেড বাই কত হবে এখানে ওই M অফ সিলভার ক্লোরাইড, M অফ সিলভার ক্লোরাইড। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো এখানে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে দেখি আসো। তাহলে এখানে হচ্ছে আমার M অফ সোডিয়াম ক্লোরাইডটা আমার এখানে বের করতে হবে, কারণ এখানের মধ্যে ভেজাল আছে, আমি এখানে বিশুদ্ধ ভরটাই বের করতেছি। আর আমরা যদি এখানে বড় হাতের M বাইর করি তাহলে কত আসবে, এটা সোডিয়ামের জন্য হয় 23, আর এটার জন্য হবে তোমার এখানে 35.5। ওকে
তারপর দেখো তাহলে তারপর এখানে আমি এম অফ সিলভার ক্লোরাইড তুমি কতটুকু পাইছো 0.1435 গ্রাম। আর এখানে একটা জিনিস দেখো তো সিলভার ক্লোরাইডের আণবিক ভর কত হবে, আমরা সবাই কিন্তু পড়ে আসছি। তোমার এই সিলভারের কত হয় বলো তো 108 হয়, ফার্স্ট লেকচারে পড়াইছি। আর এখানে হয় কত 35.5। ওকে, অলওয়েজ একটু তাহলে এটা মনে রাখতে পারো। সিলভারের তোমার হচ্ছে কি দেখো তো বড় হাতের এম অফ সিলভার ইকুয়ালস টু কত হয় 108 হয়। সো কোয়েশনে দেখো এখানে কিন্তু দেওয়া নেই, সো তোমার এখানে এটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখানে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে দেখো তো এম অফ সোডিয়াম ক্লোরাইড তোমার এখানে কত আসে, তাহলে 0.1435 ইন্টু 23 প্লাস 35.5 ডিভাইডেড বাই 108 প্লাস 35.5। সো আমার কাছে এটা এখানে আসছে 0.0585 মোল, সরি গ্রাম, 0.0585 গ্রাম আসছে আমার কাছে এটা। ওকে, আচ্ছা আমাকে এখন জিজ্ঞেস করছি কি লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করো। তার মানে তোমাকে এখানে এখানে দেখো তাহলে আমাদের লবণ আছে কতটুকু, এই যে এম ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড আছে কতটুকু, এই 0.0585 গ্রাম। এখন আমাকে দেখো আমাকে বের করতে বসে কি এই লবণটার মধ্যে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করতে বসে, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ। তার মানে এই ক্লোরিন আসলে ক্লোরাইড মানে কোনটা, এই যে সিএল আয়ন, এই সিএল আয়নের শতকরা পরিমাণ তোমাকে এখানে বের করতে বসে, রাইট। এখন দেখো তো তুমি এখানে একটু করে খেয়াল করে দেখো শতকরা পরিমাণ বের করতে বসে। খেয়াল করে দেখো আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে নিই, তো সোডিয়াম ক্লোরাইডটা যখন আয়নে বিভক্ত হয় কীভাবে হয়, সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়ন, রাইট। এখন এখানে একটা যেটা জানতে চাইছে আমাকে কোয়েশ্চনে দেখো ক্লোরাইডের শতকরা পরিমাণ, আমাকে কিন্তু এখানে বলে নাই যে লবণের শতকরা পরিমাণ, কিন্তু আমাকে বলে নাই, আমাকে কিন্তু বলছে কি ক্লোরাইডের শতকরা পরিমাণ। তার মানে এই পুরো সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করলে আমাকে চলবে না, আমাকে সিঙ্গেল ক্লোরাইডের ভর কত সেটা বের করতে হবে। ওকে, কারণ আমাকে এখানে ক্লোরাইডের শতকরা পরিমাণ চাইছে। একটা জিনিস দেখো তো আমরা চাইলে কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড কীভাবে ভেঙে লিখতে পারি, আর এটা অনুসারে আমরা এখানে যদি আমরা স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এন অফ NaCl ইকুয়ালস টু এন অফ Cl মাইনাস, এটা কিন্তু লেখা যায় তাই না। তাহলে এখানে দেখো তো তোমার এখানে কত আসবে, এখানে যদি তুমি যদি হিসাব করো তাহলে এখানে আসবে এম অফ NaCl ডিভাইডেড বাই এম অফ বড় হাতের এম অফ NaCl, আর এখানে আসবে তোমার এম অফ Cl মাইনাস ক্লোরাইডের, আর এখানে আসবে তোমার কাছে কত দেখো বড় হাতের এম অফ Cl মাইনাস। তাহলে এখানে দেখো এম অফ NaCl তুমি মাত্র বের করছো কত 0. মানে বিশুদ্ধটা 0585, আর বড় হাতের এম অফ NaCl কত হবে 23 প্লাস 35.5। আর এখানে যদি তুমি যাও দেখো এখানে ক্লোরিনের ভর তুমি বের করবা, ক্লোরাইড আয়নের ভর, কারণ তোমাকে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করতে হবে। আর এম অফ ক্লোরাইড কত হবে 35.5 হবে। তাহলে এখান থেকে যদি হিসাব করো তুমি এম অফ ক্লোরাইড আয়ন তাহলে কত আসবে দেখো, এটা ইন্টু 35.5 ডিভাইডেড বাই 23 প্লাস 35.5। সো এটা তোমার কাছে আসবে এখানে আমার কাছে 0.0355 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ ক্লোরাইড, এটা কিন্তু শুধুমাত্র লবণের পার্টে আলোচনা করতে। দেখো আমাকে বলছে কি লবণের ক্লোরাইডের, তার মানে এই লবণের দেখো, কারণ এখানে দেখো ক্লোরাইড তো এখানেও আছে, ক্লোরাইড তো সিলভারের এখানেও আছে, কিন্তু এই ক্লোরাইড নিয়ে কিন্তু আমার চিন্তা করা লাগবে না, কারণ আমাকে বলে দিয়েছে লবণের ক্লোরাইডের। তার মানে এই যে লবণের মধ্যে কতটুকু ক্লোরাইড আছে সেটা নিয়ে আমার চিন্তা করা লাগবে। তাহলে আমরা এখানে দেখলাম লবণের মধ্যে হচ্ছে ক্লোরাইড আছে হচ্ছে এতটুকু। তাহলে পার্সেন্টেজ অফ ক্লোরাইড তাহলে কী হবে দেখো, এখানে ক্লোরাইডের ভর তুমি পাইছো কত, ক্লোরাইডের ভর তুমি এখানে পাইছো হচ্ছে 0.0355, তাই না। আর এখানে দেখো তো টোটাল ভর কত ছিল ভাই 0.15। আমরা তো এইভাবে শতকরা পরিমাণ বের করি ইন্টু 100%। তাহলে আমরা অন্যভাবে তুমি ঐকিক নিয়মে বের করতে পারতা, কী বলতে পারতা তখন যে 0.15 গ্রামের মধ্যে তোমার হচ্ছে যে ভাই লবণে ক্লোরাইড পাওয়া যায় কতটুকু 0.0355। এরপরে 1 গ্রামে কত পাওয়া যায়, এরপর হচ্ছে 100 গ্রামে কত পাওয়া যাবে 100%। এভাবে তুমি এটাকে হিসাব করতে পারতা। সো দরকার নেই, তোমার যেভাবে সুবিধা সেভাবে তুমি করতে পারো। তাহলে এটা আমার কাছে আসছে এখানে 23 আমার কাছে এটা রেজাল্ট আসছে এখানে 23.666%। তারপরে এটাকে আমরা লিখতে পারি 23.667%। ওকে, এটা হচ্ছে আমার এখানে আনসার। এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে মানুষজন এই অঙ্কটাতে যে ভুলটা করে সেটা হচ্ছে তোমাকে এখানে কিন্তু বের করতে হচ্ছে লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ। মানুষজন যেটা করে এই সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করে দেয়, কিন্তু এখানে কিন্তু তোমাকে সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ চাই নাই, তোমাকে চাইছে হইতেছে লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ। তার মানে লবণের মধ্যে যে ক্লোরিনটা আছে সেটার তোমার হচ্ছে ভাই শতকরা পরিমাণ কত। তাহলে আমরা এখানে দেখলাম লবণের মধ্যে যে ক্লোরিনটা আছে সেটার হচ্ছে ভর হচ্ছে এত আসছে, সেটাকে আমরা টোটাল ভর দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম পার্সেন্টেজটা। ওকে, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার এখানে আনসার।
তাহলে চলো আমরা এরপর নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখে আমাদেরকে কী বলতেছে। তাহলে দেখো নেক্সট অঙ্ক হচ্ছে আমার কাছে এটা। দেখো আমার এখানে বলতেছি কি 6.25 গ্রাম চুনাপাথর এবং HCl এর সাথে বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে এবং এত অ্যাটমসফিয়ার চাপে এত গ্রাম এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। ওই চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? তার মানে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে কতটুকু? 6.25 গ্রাম। তাহলে তোমাকে বুঝতে হবে এখানে যে যেই চুনাপাথরে যে ভরটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে বিশুদ্ধ না, এখানের মধ্যে কিন্তু কিছু ভেজালও আছে। আমার এখানে জিজ্ঞেস করছে এই চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। তার মানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট তোমার হচ্ছে যে আসলে কত পার্সেন্টেজ আছে এই দ্রবণের মধ্যে 6.25 মধ্যে, সেটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো আমরা এখানে? আমরা হচ্ছে আগে বের করবো ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করাবো। ওইখান থেকে আমরা দেখবো ক্যালসিয়াম কার্বনেটের অ্যাকচুয়াল ভর কত ইউজ হয়েছে। দেন আমরা ওই অ্যাকচুয়াল ভরকে তোমরা টোটাল ভর দিয়ে ভর করে ডিভাইড করে 100% করে দেবো আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। তাহলে আসলে সলিউশন করি। তাহলে দেখো তো এখানে আমার এখানে তাহলে আমরা চুনাপাথর এবং HCl বিক্রিয়া করাচ্ছি। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা তাহলে HCl বিক্রিয়া করাচ্ছি। তো বিক্রিয়া করলে কী হবে? এখান থেকে আমরা সবাই জানি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, আরেকটা তোমার এখানে পানি তৈরি হবে, আরেকটা তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, রাইট? এটা আমরা সবাই জানি এখানে রিয়াকশনটা এতদিনে। তো এখানে দেখো তাহলে আমি যদি সমতা করি তাহলে এখানে এটা কিন্তু 2 হবে, আর কোনো কিন্তু কিছু দেওয়া লাগতেছে না। এটা হচ্ছে তোমার সমতা। এখন দেখো এখানে আমাকে কিসের ইনফরমেশন বের করতে হবে? আমাকে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করতে হবে, কারণ ক্যালসিয়াম কার্বনেট আমাকে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। আর এখানে দেখো এই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এই দুইটা থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারি? স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি এই দুইটার মধ্যে সম্পর্ক নিয়ে। তাহলে এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক নিয়ে আমরা কিন্তু এখানে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি আমরা এখানে স্টোইকিওমেট্রি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো তো। আমরা যদি এখানে ফার্স্ট অফ অল তাহলে N অফ ক্যালসিয়াম কার্বনেটকে নিই, এটা নিচে আর 1 দেওয়ার দরকার নেই, যেহেতু আগে 1 আছে। আর এখানে N অফ কার্বন ডাইঅক্সাইড আমাকে কী আমাকে ক্যালসিয়াম কার্বনেট ভর বের করতে হবে। তার মানে এটার জায়গায় আমরা লিখবো M অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের M অফ ক্যালসিয়াম কার্বনেট, আর এই পাশে আমরা লিখবো M অফ কার্বন ডাইঅক্সাইড, আর নিচে আমরা লিখবো বড় হাতের M অফ, কিন্তু এখানে M তো লিখে কাজ নেই, কারণ তোমার এখানে কী বলো তো ওই যে ভলিউম প্রেশার এগুলো দেওয়া আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বেলায় তুমি লিখবে হচ্ছে এখানে PVRT। ওকে, কারণ দেখো এখানে কিন্তু টেম্পারেচার প্রেশার সব এগুলো কার্বনের দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে, সেটা তোমাকে লিখতে হবে এখানে। তাহলে এখানে দেখো এখানে থেকে তুমি যদি ক্যালকুলেশন করো M অফ ক্যালসিয়াম কার্বনেট তোমার এখানে বের করতে হবে, আর বড় হাতের M অফ ক্যালসিয়াম কার্বনেট কত দেখো এখানে 100 দেওয়া আছে কোয়েশ্চনে। আর পি কত হবে এখানে দেখো এখানে পি বলে দিচ্ছে 750 মিলিমিটার পারদ, কিন্তু তুমি তো এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবা, তাহলে তোমার কত দিয়ে ভাগ করা লাগবে? 760 দিয়ে ডিভাইড করা লাগবে। অ্যাটমসফিয়ার চলে গেল, মানে ব্যাপারটা হচ্ছে আমার এখানে পি দেওয়া আছে তোমার এখানে 750 মিলিমিটার পারদ, বাট আমরা চাইতেছি এটাকে অ্যাটমসফিয়ারে নিতে। তাহলে আমার যেটা করা লাগবে সেক্ষেত্রে এই 750কে আমরা তাহলে এখানে 760 দিয়ে ডিভাইড করে দিব, রাইট? 760 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো এটা অ্যাটমসফিয়ারে। আর এখানে দেখো তো ভলিউম দেওয়া আছে কত তোমার কাছে এখানে 1.265 লিটার, তার মানে 1.265। আর কত হবে তাহলে? ওই যে প্রেশার অ্যাটমসফিয়ার আর ভলিউম লিটারে বসাইছো, তাহলে 0.0821 হবে। আর টেম্পারেচার কত হবে এখানে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখানে হবে তোমার হচ্ছে যে ভাই এটাকে তুমি যদি 273 যোগ করো তাহলে হবে 310 কেলভিন। 310 কেলভিন। একটু মিলাই দেখি তো আমি 273 সালে যদি আমি কত যোগ করি 37, হ্যাঁ 310 ঠিকই আছে। আচ্ছা, তাহলে চলো এখান থেকে আমরা বের করে ফেলতে পারি M অফ ক্যালসিয়াম কার্বনেট। এখান থেকে চলো আমরা বের করি M অফ ক্যালসিয়াম কার্বনেট কত আসবে এটা। আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 1.265 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু এখানে টেম্পারেচার কত 310, তাহলে ইন্টু 310। তাহলে এখান থেকে তোমার ভর আসছে কত? 0.049049। তাহলে এখানে আমাকে এত গ্রাম হচ্ছে আমার কাছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে আমার পার্সেন্টেজ বের করতে হবে এখানে আমার, রাইট? তাহলে যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে সেটা কত আসবে আমার কাছে এখানে? আসলে আমরা তাহলে পার্সেন্টেজ বের করি এটার। পার্সেন্টেজ বের করার আগে এখানে ভুল করছি। কি ভুল করছি বলো তো? এই 100 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি নাই, বুঝছো? আরে আছে কি হইতেছে খালি, তাহলে রাত হয়ে গেছে তো অনেক ঘুম আসতেছে খালি, এই জন্য সরি ভাই, এটা আসলে খেয়াল করিনি এটা।
তাহলে এইখানে আনসার আসছিল কত আমার কাছে, এটা আসছিল, এটা সাথে তাহলে আমার তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই। ক্যালকুলেশন তোমরা নিজেরা, এই জন্য আমি বলি ক্যালকুলেশন তোমরা নিজেরাও করিও, কারণ আমার তো আসলে রাত হয়ে যায় লেকচার রেডি করতে করতে, এই জন্য আসলে আনসার একটু দেখবা আর কি, প্রসেস ঠিক থাকে আসলে, আনসারগুলো একটু মিলাই নিও। তাহলে এখানে হচ্ছে এটা এত গ্রাম, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেটে তোমার হচ্ছে ভর আসছে। তাহলে এখন তোমাকে বের করতে বলছে ক্যালসিয়াম কার্বনেট শতকরা পরিমাণ কত, তাহলে তোমাকে বেসিক্যালি বের করতে বলছে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট। এখন তুমি বের করছো এখানে ক্যালসিয়াম কার্বনেট আসছে কতটুকু 4.905, আর ক্যালসিয়াম কার্বনেট টোটাল এখানে ছিল কতটুকু 6.25। সো তুমি তাহলে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো তোমার এখানে আসবে কত 0.905 ডিভাইডেড বাই 6.25, 100% করে দাও, তাহলে এটা আসবে তোমার কাছে 78.48%, 78.48%। ওকে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটাও তোমরা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আসো নেক্সট ম্যাথে দেখো, আমাকে এটাও ইজি ম্যাথ। আমাকে এখানে বলতেছে কি এক টুকরা সাদা ফসফরাস তোমার হচ্ছে যে ভাই বাতাসে নিক্ষেপ করা হলো, আর হচ্ছে যে এবং সেটা তখন এখানে প্রজ্বলিত হয়েছে। এটার মানেটা কি, তুমি যখনই ফসফরাসকে যখন বাতাসে নিক্ষেপ করবা, বাতাসের অক্সিজেন তখন এখানে কি ঘটাবে, দহন বিক্রিয়া ঘটাবে এবং সেটা হচ্ছে জ্বলে উঠবে। এই ঘটনার ভিত্তিতে করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর আমাকে বলতেছে বাতাসে ঘটমান বিষয়টিকে ঘটমান রাসায়নিক বিক্রিয়াটি বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সহ লেখো। তার মানে এখানে কি বিক্রিয়া ঘটতেছে সেটা তোমাকে এখানে লিখতে বলতেছে। আসলে সলিউশন করি, খুবই ইজি জিনিস আমি তোমাকে দেখাই। এখানে দেখো, তাহলে এটা আসলে আমরা এ নাম্বারটা সলভ করি। তার মানে একটা জিনিস দেখো, আমাকে এখানে বলছে যা যা ঘটতেছে তা তুমি বিক্রিয়ার মাধ্যমে দেখো। আমার কাছে কী ছিল, একটা ফসফরাস ছিল। ফসফরাসের সংকেত কত হয় আমরা জানি, ফসফরাস নর্মালি চতুর্যোজী মৌল, তার মানে P4 থাকে আর সে সলিড অবস্থায় থাকে। ওকে, তার মানে ফসফরাসটা কী আকারে থাকে, P4 আকারে থাকে, এবং যেমন অক্সিজেন আমরা জানি O2 আকারে থাকে, অ্যালুমিনিয়াম আমরা জানি Al3 আকারে থাকে, ওইভাবে ফসফরাস কত আকারে থাকে, P4 আকারে থাকে। আর এখানে এটা কী অবস্থা আছে, সলিড অবস্থায় আছে। তাহলে এটা কার সাথে রিয়াকশন করবে, বাতাসের অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে ভাই, বেসিক্যালি উৎপন্ন করে তোমার হচ্ছে ভাই ফসফরাস পেন্টাঅক্সাইড অর্থাৎ P2O5 উৎপন্ন করে। তাহলে এখানে যেহেতু 4 আছে পি এখানে তাহলে এটা 2 দিতে হবে, অক্সিজেন তাহলে 10টা হয়ে গেল, তাহলে এখানে এটা 5 দিতে হবে। আর এখানে এটা কী থাকে বলো তো, অক্সিজেনটা গ্যাসীয় মিডিয়াম থাকে, আর এটা তোমার এখানে গ্যাসীয় মিডিয়াম থাকে। সেইটা হইতেছে আমার এখানে তোমার রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত অবস্থা সহ লিখলাম, বিক্রিয়া লিখলাম, ভৌত অবস্থা লিখে দিলাম। ভৌত অবস্থা কী জিনিস, এই যে সলিড গ্যাস এগুলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। এরপরে বলছে কি 2 নম্বরে বলতেছে উৎপাদের পরিমাণ ছিল 2.84 কেজি, 2.84 গ্রাম। বাতাসে কী পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল। তার মানে আমাকে এখানে এই উৎপাদ, তার মানে এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, আর কী পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল সেটা বের করতে বসে, তার মানে এটা আমাকে বের করতে বসে। আরেকটা বের করতে বসে কত মোল ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল। তাহলে আমি যদি ভর বের করতে পারি তাহলে আমি ইজিলি এখান থেকে মোলটাও বের করতে পারবো। আচ্ছা, তাহলে চলো আসে ক্যালকুলেশন করি আমরা। এখানে যদি আমরা বি নাম্বারে যদি আমরা স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো আমার কাছে কত আসবে। এখানে স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করলে দেখো আমরা তাহলে এখানে ফার্স্ট আমরা লিখতে পারি n of P4 ইকুয়ালস টু n of P2O5 ডিভাইডেড বাই কিন্তু কত হবে ভাই, 2 হবে। কেন, কারণ এইখানে যদি আগে 2 আছে এই জন্য। এরপর তাহলে আমরা n এর জায়গায় কত লিখতে পারবো ভাই, n of P4 এর জায়গায় m of P4 ডিভাইডেড বাই, যেহেতু আমাকে এখানে ভর বের করতে বসে, ওকে, বড় হাতের m of P4। আর এখানে আমরা কত লিখতে পারবো এরপরে, আমাকে যেহেতু এটার বেসিক্যালি উৎপাদের ভর দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখবো m of P2O5 ডিভাইডেড বাই 2। তো এখানে দেখো আগে থেকে ছিল, এই 2টাকে এখানে লিখলাম, আর হচ্ছে বড় হাতের m of P2O5। তার মানে এখানে বেসিক্যালি এখানে যে 2টা আছে এই 2টাকে কিন্তু আমি এখানে লিখতেছি। ওকে, এই 2টা মিস্টেক করিও না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার এখানে আসবে কত এরপরে, আমাকে তাহলে এখানে কী বের করতে বলছে, যে আমাকে বের করতে বলছে কী পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল। তাহলে ফসফরাসের ভর বের করতে হবে, তার মানে m of P4টা আমাকে বের করতে হবে। কত আসবে এটা দেখো, এখানে ক্যালকুলেশন যদি করো m of P2O5 দেওয়া আছে করো, দেখো উৎপাদের পর দেওয়া আছে কত 2.84, আর এখানে তোমার 2 দিয়ে গুণ করা আছে। আর এখানে m of P2O5 কত আসবে, তাহলে আমরা দেখো সবাই জানি ফসফরাসে তোমার পারমাণবিক ভর কত হয়, 31 হয়, এটা দেওয়াই আছে এখানে। তাহলে এখানে 31 দাও, তারপর ইন্টু এখানে দেখো না এই যে P2O5 না, তার মানে 2, আর হচ্ছে 5 ইন্টু তুমি এখানে 16 দাও। ওকে, আর এখানে তোমার ওই যে m of P4 তো তোমার এদিকে গুণ হয়ে যাবে, তাই না, এই যে বড় হাতের এটা এদিকে তো এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা কত আসবে ভাই, 31 ইন্টু তোমার এখানে 4 আসবে, রাইট, 31 ইন্টু তোমার এখানে 4 আসবে। তাহলে এখানে কত আসবে দেখো তো ভাই, এখন এখানে যদি হিসাব করো 2.84 ইন্টু 31 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 31 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 16।
সো তোমার কাছে এখানে আমার কাছে এখানে আসছে এটা 1.24 কেজি, কেজি না 1.24 গ্রাম, সরি কেজি বলতেছি, 1.24 গ্রাম। তার মানে এই ফসফরাস নিক্ষেপ করা লাগবে কতটুকু ভাই, 1.24 গ্রাম পর্যন্ত, গ্রাম ভরের। আর এরপর তোমাকে কী বের করতে বসে, এরপর বের করতে বসে কত মোল ফসফরাস নিক্ষেপ করা লাগবে, তাহলে তুমি এন তো পেয়ে গেছো। তাহলে বেসিক্যালি তোমাকে NO P4 বের করতে বসে, এটা তো খুব সোজা। তাহলে এটা মানে কত, এই MO P4 ডিভাইডেড বাই বড় হাতের MO P4। তাহলে এটা কত আসবে এখানে দেখো তো, যদি তুমি ক্যালকুলেট করো এটা, এই যে P4 এ তুমি ভর কত পাইছো এখানে 1.24, আর বড় হাতের MO P4 কত 31 × 4। তাহলে এটা দেখো কত আসবে এখানে, ডিভাইডেড বাই 31 × 4। তাহলে এখানে আমার কাছে এটা আসছে 0.01 মোল, 0.01। তার মানে এত গ্রাম তোমার নিক্ষেপ করতে হবে আর এত মোল তোমার হচ্ছে নিক্ষেপ করতে হবে। সেটা খুবই ইজি একটা ম্যাথ ছিল এটা। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। সো নেক্সট অঙ্কটা আমরা অনেক মনোযোগ দিয়ে করবো এবং নেক্সট অঙ্কটা অনেক কিছু বোঝার আছে আর কি। হ্যাঁ, তো এই অঙ্কটা তুমি যদি আগে থেকে করে না যাও তাহলে তোমার পরীক্ষা হলে একটু পারা কষ্ট করো, কিন্তু আগে থেকে যদি একটু বুঝো, আর তোমার যদি সময় থাকে মিনিমাম এটা করতে 5 মিনিট লাগবে, তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি ইজিলি পারবা। আর যদি আগে থেকে করে যাও তাহলে তুমি 2-3 মিনিটেই করতে পারবা। তাহলে দেখো এখানে বলতেছি কি, আমার কাছে অঙ্কটা বলতেছে হচ্ছে যে 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 81 গ্রাম পানিতে 18.25 গ্রাম HCl পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো। তাপ প্রয়োগে মিশ্রণটাকে সম্পূর্ণরূপে শুকানো হলো। সম্পূর্ণ শুকাতে 10 ঘন্টা সময় লাগলো। সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে এবং শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে তা নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমি চলো তোমাকে অ্যানালাইজ করাই। প্রথমে তুমি একটা পাত্রের মধ্যে 90 গ্রাম পানি আর 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, আর একটা পাত্রের মধ্যে 81 গ্রাম পানিতে তুমি 18.25 গ্রাম HCl নিছো। তাহলে এখানে আমরা চলো দুইটা পাত্র আনি আমরা এখানে। তাহলে আমার একটা পাত্র হচ্ছে এখানে, আমার এখানে বেসিক্যালি 3টা পাত্র লাগবে। কেন, কারণ এখানে আমরা যে মিশ্রণ ঘটাবো। তাহলে একটা পাত্র এখানে, আমার সেকেন্ড পাত্র আছে আর একটা, আর আমার থার্ড পাত্র আরেকটা আছে। তাহলে এখানে ঘটনা কী হবে দেখো তো, এখানে আমি যদি একটু ব্যাখ্যা করি ঘটনাটা, এই পাশে নিয়ে আসি এটাকে একটু। হ্যাঁ, তাহলে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো আমাকে প্রথম পাত্রে কী দেওয়া আছে, আমাকে বলতেছে প্রথম পাত্রে হচ্ছে তোমার কাছে 90 গ্রাম হচ্ছে পানি আছে, আর 20 গ্রাম হচ্ছে তোমার কাছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আর দ্বিতীয় পাত্রে তোমার কাছে এখানে 81 গ্রাম হচ্ছে পানি আছে, আর 18.25 গ্রাম এখানে HCl আছে। ওকে, তো এই দুটোকে তুমি কী করছো এখানে যুক্ত করছো, যুক্ত করে দুটি জলীয় দ্রবণ, দেখো এখানে পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তারপর দ্রবণ দুটি একত্রে মিশ্রিত করা হলো। তার মানে এই দ্রবণটা এখানে তুমি ঢালছো, আবার এই দ্রবণটাকে তুমি এখানে ঢালছো, মানে একত্রে মিশ্রিত করছো। তো মিশ্রিত করার পর তাপ প্রয়োগে তুমি সম্পূর্ণরূপে শুকাইছো। এখানে আমি কিছু তোমায় কথা বলি আগে। দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি খান না ভাই, আর একটা H2, এটা কি তোমার এটা একটা পানি। তো পানি কিন্তু কখনো এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে রিয়াকশন করতেছে না কিন্তু। হ্যাঁ, আবার H2ও কিন্তু তোমার এস্টারের সাথে রিয়াকশন করতেছে না, তাহলে এটা নিজেরাই কিন্তু কোনো রিয়াকশন করতেছে না। কিন্তু যেই মুহূর্তে তুমি এখানে সাপোজ ধরো এটাকে আমরা A পাত্র নাম দিচ্ছি, এটাকে আমরা ধরো B পাত্র নাম দিচ্ছি, এটাকে ধরো আমরা এখানে C পাত্র নাম দিচ্ছি। তো যেই মুহূর্তে আমরা A আর B পাত্রের দ্রবণকে C পাত্রে ঢালবো, তাহলে এখানে কী হবে দেখো তো, এখানে তাহলে কী হবে, এখানে তাহলে 90 গ্রাম আর তোমার 81 গ্রাম পানি, তার মানে টোটাল পানি কত থাকবে এখানে, টোটাল পানি এখানে কত থাকবে দেখো, এখানে 90 গ্রাম প্লাস তোমার হচ্ছে 81, টোটাল পানি থাকবে তোমার এখানে 171 গ্রাম পানি চলে আসবে এখানে। তাহলে জিনিসটা বুঝো, এখানে 90 গ্রাম পানি ছিল আর এখানে 81 গ্রাম পানি ছিল। তো যেই মুহূর্তে তুমি এটাকে এখানে পাত্রে ঢালছো, নতুন পাত্রে কত হয়ে গেছে, এইটা আর এটা যোগ হয়ে 171 গ্রাম তোমার এখানে পানি আছে। আর তুমি এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HClকে যখন তুমি এই পাত্রে ঢালবা তখন এদের মধ্যে কিন্তু একটা রিয়াকশন হবে। রিয়াকশন হয়ে কী হবে দেখো তো, তার মানে তুমি যখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং যখন তুমি HClকে যখন এই পাত্রে ঢালবা তখন এদের মধ্যে একটা রিয়াকশন হবে। তো রিয়াকশনে কী তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড এবং তোমার এখানে পানি তৈরি করবে, রাইট। তাহলে জিনিসটা বুঝে আসো, সেটা হচ্ছে যে যেই মুহূর্তে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনকে HClকে যেই মুহূর্তে আমি এই C পাত্রে ঢালবো সেই মুহূর্তে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HClএর মধ্যে কিন্তু রিয়াকশন হবে। কেন, কারণ একজন অ্যাসিড এবং একজন ক্ষারক, রাইট। তো তখন তারা হচ্ছে যেখানে কী তৈরি করবে, রিয়াকশন করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। এখানে 171 গ্রাম পানি তো আগে থেকেই ছিল, আরও কিছু এক্সট্রা পানিও এখানে তৈরি হবে, আর এখানে কিছু লবণ তৈরি হবে। ওকে, তাহলে চলো এই কতটুকু লবণ আর কতটুকু পানি তৈরি হবে সেটা আমাদের একটু জানা দরকার। কেন, কারণ আমরা এটাকে আবার উত্তপ্ত করবো, অনেক হিসাব নিকাশ আছে। তাহলে একটা কাজ করি আসো, দেখো এখানে আমাকে বলছে কি, আমরা এখান থেকে একটা কাজ করি। এখানে দেখো
আমরা এখানের মধ্যে একটু করে বুঝিয়ে আসো, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো তো এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভর দেওয়া আছে কতটুকু, 20 গ্রাম। আবার এই যে HCl এর তোমার ভর দেওয়া আছে কতটুকু কোয়েশ্চেনের মধ্যে, 18.25 গ্রাম, সরি 25 মোল লিখছি কেন, 25 গ্রাম। এবার এখানে একটা জিনিস বুঝো তুমি, এখান থেকে দেখো এটাকে তাহলে তুমি স্টোইকিওমেট্রি দিয়ে বের করতে পারো। স্টোইকিওমেট্রি যদি অ্যাপ্লাই করো এখানে তাহলে কত আসবে, N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু N অফ সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু N অফ HCl ইকুয়াল টু N অফ H2, আগে বলে লিখছে আর কি, একসাথে লিখলেও কোনো সমস্যা নেই। তার মানে যেহেতু সবার আগে মূল সংখ্যা এখানে 1 করে আছে, তাই কিন্তু আমরা এখানে লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 1, HCl ডিভাইডেড বাই 1, বা সোডিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই 1, এভাবে কিন্তু লেখা যায় H2 ডিভাইডেড বাই 1। সো 1 দিয়ে ডিভাইড করার দরকার নেই আর কি। এখন এখানে আমার লাগতেছে কি, আমার লাগতেছে এখানে কী উৎপন্ন হয়েছে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে যে H2O। তাহলে আমার লাগতেছে এটার কতটুকু ভর তৈরি হবে আর এটার কতটুকু ভর তৈরি হবে। ওকে, কারণ দেখো না, কারণ এই তৃতীয় পাত্রে কিন্তু HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারবে না, কারণ কেন, এখানে তো এটা বিক্রিয়া করে ফেলবে। ওকে, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়কের একটা ব্যাপার আছে। তোমরা এটা 9 10-এ পড়ছো, তো আমি লিমিটিং বিক্রিয়কটা হয়তো 2-3টা লেকচার পরে আমি তোমাদেরকে পড়াবো, আপাতত আমরা এই ঝামেলায় যাবো না। কিন্তু আমি তোমাকে একটা জিনিস এখানে ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে যে যদি কখনো দেখো এখানে বিক্রিয়ক কয়টা বলো তো, 2টা না, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা HCl। এই বিক্রিয়কেরও ভর দেওয়া আছে, এই বিক্রিয়কেরও তোমার এখানে ভর দেওয়া আছে, রাইট? দেখো আমার কথাটা ভালো করে বুঝো, এই বিক্রিয়কের এখানে ভর দেওয়া আছে, এই বিক্রিয়কের এখানে ভর দেওয়া আছে। তাহলে যদি কখনো তোমার কোয়েশ্চনে সবগুলা বিক্রিয়কের ভর দেওয়া থাকে, তখন তোমার আসলে চেক করা লাগবে কেউ লিমিটিং বিক্রিয়ক আছে কি না। ওকে, তাহলে আমরা এই কথাটা আমরা নোট লিখে দিতে পারি, নোট আকারে। এখানে যদি আমাদের স্পেস না, আমরা চলে এখানে একটু করে লিখে দিই নোটটা। যদিও এটা আমরা যদি এটার অ্যাপ্লিকেশন দেখবো কোথায়, পরবর্তীতে গিয়ে, মানে আজকে লেকচারে তো না, আমরা যদি 2-3টা লেকচার পরে দেখবো। আমরা তাহলে একটু করে নোটটা লিখে রাখি, সেটা কি, যদি কোনো বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়কের ভর দেওয়া থাকে, তবে চেক করে দেখা লাগবে কে লিমিটিং বিক্রিয়ক, তার মানে যদি কখনো আমার একটা বিক্রিয়ার মধ্যে সবগুলা যদি তোমার বিক্রিয়কে যদি ভর দেওয়া থাকে, তাহলে আমার চেক করে দেখা লাগবে কে লিমিটিং বিক্রিয়ক। আর যে লিমিটিং বিক্রিয়ক হবে, তাকে কেন্দ্র করে যাবতীয় হিসাব নিকাশ হবে, মানে সব ক্যালকুলেশন আসলে বেসিক্যালি যে লিমিটিং বিক্রিয়ক তাকে রেসপেক্ট করেই করতে হবে আর কি। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি, যদিও 9 10-এ পড়ছি, ভুলতে গেছি। আসলে আমি তোমাকে একটু করে দেখাই এখানে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি, তারপর আমরা ওই অঙ্কটাতে ফেরত যাচ্ছি। ওই অঙ্কটাতে আসলে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা, মানে এখানে আসলে লিমিটিং বিক্রিয়ক কেউই না, আগের অঙ্কটাতে আমি তোমাকে দেখাই দিব কেমনে এটা কেউ না। দেখো এখানে যে সাপোজ আমি তোমাকে এখানে বললাম যে 10 গ্রাম হাইড্রোজেন এবং এই ধরো সাপোজ হচ্ছে যে ভাই বললাম 25 গ্রাম অক্সিজেন, তোমার হচ্ছে এদের বিক্রিয়ায় কত গ্রাম পানি তৈরি হবে, বেসিক্যালি যে আগে আগে শেষ হয়ে যাবে সেই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক যদি আমরা এখানে ডেফিনেশনটা বলতে চাই, লিমিটিং বিক্রিয়কের ডেফিনেশন কি ভাই, যেই বিক্রিয়কটা আগে আগে শেষ হয়ে যায় তাই লিমিটিং বিক্রিয়ক। তার আমি যদি এখানে ডেফিনেশনটা লিখে দিই এখানে, তাহলে লিমিটিং বিক্রিয়কের ডেফিনেশনটা মনে রাখবো একটু করে, লিমিটিং বিক্রিয়ক তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে ডেফিনেশন কী হবে ভাই, যেই বিক্রিয়ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেই বিক্রিয়ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়
তাই লিমিটিং বিক্রিয়ক। তবে তোমাকে আমি একটা জিনিস বলি, লিমিটিং বিক্রিয়ক বের করার একটা চমৎকার সূত্র আছে। সো এই সূত্রটা হচ্ছে আমরা 2-3টা লেকচার পরেই পড়বো, যখন আমরা লিমিটিং বিক্রিয়ক পড়বো, কারণ এটা একটা বড় টপিক। কিন্তু যেহেতু এখানে আসলে হঠাৎ করে এই কনসেপ্টটা এখানে লাগতেছে আমাদের একটু করে, সো এই জন্য আমি তোমাকে এটা একটু করে সামান্য দেখা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো কোথায়, 2-3টা লেকচার পরে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাকে দেখো বলতেছে কি, এখানে আমাকে বলতেছে 10 গ্রাম হাইড্রোজেন এবং 25 গ্রাম অক্সিজেন, এদের বিক্রিয়ায় কত গ্রাম পানি তৈরি হবে। তাহলে এই পানি তৈরি হওয়ার রিয়াকশনটা কি আমরা সবাই জানি। পানি তৈরি হওয়ার রিয়াকশনটা হচ্ছে তোমার এখানে H2 2H2 বেসিক্যালি প্লাস অক্সিজেন, এখান থেকে তোমার হচ্ছে ভাই 2H2O তৈরি হয়, রাইট। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখান থেকে যদি তুমি বের করতে চাও, দেখো এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে, NH2। NH2 এখানে হবে, খেয়াল করে দেখো, এই যে m/m না, তাহলে এটার ভর হচ্ছে 10 আর এটা এখানে 2, তাহলে এখানে থাকবে 5 মোল। অন্যদিকে N অফ অক্সিজেন কত আসবে দেখো তো। আচ্ছা, আমি তোমাদেরকে সুবিধা করানোর জন্য এটা আরও একটু সুবিধা করে দিই। এটা ধরা যাক আমি একটু পূর্ণ সংখ্যা আনার জন্য এটাকে সাপোজ আমি 32 গ্রাম লিখলাম পূর্ণ সংখ্যা লেখানোর জন্য। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, এটা ভর দেওয়া আছে 32, আর এটার আণবিক ভরও তোমার কত হয়, 32 হয়। তাহলে এখানে কত আসবে, 1 মোল। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাকে একটু করে বলো, এই বিক্রিয়াটার মধ্যে লিমিটিং বিক্রিয়ককে, এই বিক্রিয়াটার মধ্যে লিমিটিং বিক্রিয়ককে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে রিয়াকশন করে আর 2 মোল পানি তৈরি করে, কিন্তু তোমার কাছে অক্সিজেন আছে কতটুকু, 1 মোল, হাইড্রোজেন আছে কতটুকু, 5 মোল। এখন 1 মোল অক্সিজেন তো খালি 2 মোল হাইড্রোজেনের সাথে না রিয়াকশন করবে, তো 1 মোল অক্সিজেন তো তোমার এখানে দেখো 1 মোল অক্সিজেন আছে না, সে কয় মোলের সাথে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে, 2 মোলের সাথে। তো কিন্তু হাইড্রোজেন আছে কয় মোল, 5 মোল, তাহলে আরও 3 মোল থেকে যাবে না, কিন্তু অক্সিজেন তো খরচ হয়ে গেছে, তো যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই দুইটার মধ্যে এখান থেকে দেখো, আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 1 মোল অক্সিজেন, এটা কিন্তু রিয়াকশন করবে কার সাথে দেখো তো, 2 মোল হাইড্রোজেনের সাথে। কিন্তু এখানে তো আমার কাছে তোমার হচ্ছে যে ভাই হাইড্রোজেন আছে কতটুকু, 5 মোল, তার মানে সব অক্সিজেন কিন্তু তোমার এখানে কি করে ফেলছে, রিয়াকশন কিন্তু করে ফেলবে, কারণ আমার তাহলে অবশিষ্ট হাইড্রোজেন থাকবে কিন্তু 3 মোল। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়কটাকে, লিমিটিং বিক্রিয়ক আমার এখানে কিন্তু, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে অক্সিজেন। তার মানে কেন দেখো লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন, কারণ 1 মোল অক্সিজেন 2 মোল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, কিন্তু হাইড্রোজেন আছে এখানে 5 মোল, তাহলে আরও 2 মোলের সাথে রিয়াকশন করবে, তাহলে আরও 3 মোল হাইড্রোজেন রয়ে যাবে, খরচ হয়ে গেছে কমপ্লিটলি খরচ হয়ে হচ্ছে অক্সিজেন, তাই অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর এখান থেকে তাহলে এখন তোমাকে বের করতে বলছি কি কত গ্রাম পানি তৈরি হবে। তাহলে পানির যত হিসাবপত্র আছে সবগুলো তোমাকে হচ্ছে কোনটার রেসপেক্টে ক্যালকুলেশন করতে হবে, অক্সিজেনের রেসপেক্টে। তার মানে তুমি হচ্ছে দেখো, তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে তুমি যদি স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে পানির ভর বের করা লাগবে, কিন্তু যেহেতু এখানে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাই এটার রেসপেক্টেই বের করতে হবে, এই হাইড্রোজেনের রেসপেক্টে তুমি বের করতে পারবা না। তাহলে এখানে তখন তুমি কি লিখবা, N অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু N অফ পানি ডিভাইডেড বাই তোমার এখানে 2। তাহলে জিনিসটা খুব ভালো করে বুঝো, দেখো আগের কোনো অঙ্কে এই কনসেপ্টটা লাগে নাই, কেন জানো, দেখো আমি তোমাকে দেখাই কেন লাগে নাই। দেখো, কারণ আগের অঙ্কগুলোতে দেখো হয় একটা বিক্রিয়কের ভর দেওয়া ছিল, উৎপাদের বের করতে বসে, বিক্রিয়ক দেওয়া ছিল, উৎপাদক বের করতে বসে, ওকে, এই কারণে তোমার হচ্ছে লাগে নাই, মানে সবগুলো বিক্রিয়কের ভর একসাথে দেওয়া ছিল না। কিন্তু এই অঙ্কটাতে দেখো হাইড্রোজেনের ভরও যেমন দেওয়া আছে, অক্সিজেনের ভরও তেমন দেওয়া আছে, যেমন আগের অঙ্কটারও দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরও যেমন দেওয়া আছে, HCl এর ভরও তেমন দেওয়া আছে। কিন্তু আগের আমরা যে অঙ্কগুলো করছি নর্মালি ওই অঙ্কগুলোর তোমার কি ছিল না, কখনোই দেখো এখানে এই যে এটা থেকে বের করতে বসে এটা, তাহলে এখানে দেখো এখানে এই যে এটা থেকে তারপর এটা বের করতে বসে সামনের পরে, এখানে কিন্তু দেখো সরাসরি কিন্তু শুধুমাত্র জিঙ্ক অক্সাইডের ভর দেওয়া ছিল, কার্বনের ভর কিন্তু দেওয়া ছিল না, রাইট, শুধুমাত্র একটা বিক্রিয়কের ভর দেওয়া ছিল। কিন্তু যদি এমন হইতো, আমরা এখানে যেটা দেখলাম, এখানে দেখো দোনোটা বিক্রিয়কের ভর দেওয়া আছে, আর এখানেও দেখো দোনোটা বিক্রিয়কের ভরই দেওয়া আছে। কিন্তু তুমি যদি এই যে আগের এক্সাম্পল যেটা দেখালাম, এখানে জিঙ্ক অক্সাইড, শুধুমাত্র জিঙ্ক অক্সাইডের ভর দেওয়া, এখানে কিন্তু কার্বনের ভর দেওয়া নাই, তাই এখানে তোমার লিমিটিং বিক্রিয়ক চেক করা লাগে নাই। কিন্তু যখনই তোমার দোনোটা বিক্রিয়কের তোমার হচ্ছে ভর দেওয়া থাকবে, তোমার অবশ্যই কে লিমিটিং বিক্রিয়ক সেটা চেক করতে হবে। সেটা চেক করার পরে যে লিমিটিং বিক্রিয়ক হবে তার রেসপেক্টে তোমার হিসাব করতে হবে। কারণ এখানে দেখো, এখানে তো আমি হাইড্রোজেনের ইনফরমেশনও জানি, অক্সিজেনের ইনফরমেশনও জানি, না আমি কিন্তু এখানে ইউজ করবো কোনটা, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা, ওকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাই এখানে আমরা NO2 ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু, তাহলে লিখলাম NO2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের কত আসবে দেখো, আমার তাহলে অক্সিজেন H2 ভর বের করতে হবে। তাহলে NO2 এখানে কত হয়েছে, 1 মোল, আর এখানে N of H2O, তাহলে এটাকে আমরা লিখতে পারি M of H2O ডিভাইডেড বাই 2 ইন্টু
2 ইন্টু তোমার এখানে এই যে 18, তার মানে এখান থেকে তোমার তখন আসবে এম অফ H2O ইকুয়ালস টু 36 গ্রাম। ওকে, আচ্ছা, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। এইবার আসো হচ্ছে আমরা আগের অঙ্কটাতে যাই। এই অঙ্কটা অনেক ডিফিকাল্ট হইতো, কখন জানো আগের অঙ্কটা, কখন আমি তোমাকে বলে দেবো এটা। আগে চলো আমরা একটু করে হিসাব করি এদের মধ্যে কেউ লিমিটিং বিক্রিয়ক আছে কি না, ঠিক আছে, নাকি দোনোটা একসাথে শেষ হবে সেটা আমরা চাইলে হিসাব করতে পারি। তো কীভাবে হিসাব করবো আসো দেখাই তোমাকে এটা। এলেনটা চলো আমরা মুছে দিই। খেয়াল করে দেখো এখানে একটা জিনিস চিন্তা করো তো, এখানে আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি মোল সংখ্যা বের করতে চাইতাম তাহলে এটা কত আসতো? সোডিয়াম হাইড্রোক্সাইডে তোমার এখানে ভর দেওয়া আছে 20 গ্রাম, আর সোডিয়ামের হচ্ছে কত হয় 23, আর এখানে 16, আর এখানে 1, তার মানে এটা হবে 40, তাই না? 40 হবে এটা। তো 20কে 40 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.5 মোল আসবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার কাছে আছে কতটুকু? 0.5 মোল। আবার অন্যদিকে তুমি যদি HCl এর যদি মোল সংখ্যা বের করতে চাইতা কত আসতো এটা? HCl এর দেখো তাহলে ভর দেওয়া আছে আমার এখানে 18.25, আর HCl এর আমরা সবাই জানি এটা 1 প্লাস 35.5 হয়, অর্থাৎ 36.5 হয়। ভাগ করো 0.5 মোল আসবে। দেখো এখান থেকে আমরা দেখতেছি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl এর সাথে রিয়াকশন করে, তাহলে 0.5 মোলের সাথে রিয়াকশন করে ফেলবে। তার মানে টোটালটাই কিন্তু কী করে ফেলবে, এখানে রিয়াকশন করে ফেলবে। যদি এখানে এমন হইতো একটা 0.5 আর একটা 1, তখন কিন্তু এখানে ঝামেলা লেগে যাইতো। সো বইয়ের মধ্যে আসলে যেহেতু সময় কম, মানে স্পেসও তোমার এখানে কম থাকে, সেই জন্য এত বড় অঙ্কে আসলে এই ঝামেলাটা করে নাই। কিন্তু ইন্ডিভিজুয়াল যদি অঙ্ক থাকতো এরকম, তাহলে মানে ইন্ডিভিজুয়াল যদি তোমাকে অঙ্ক বলতো, তাহলে মানে এত কিছু ক্যালকুলেশন না করে যদি বলতো যে সোডিয়াম ক্লোরাইডে ভর বের করো, তখন হয়তো লিমিটিং বিক্রিয়কের একটা কনসেপ্টটা আনতে পারতো। আমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা খুব ডিটেলসে পড়বো ভাই, 2-3টা লেকচার পরে আমরা অনেকগুলো ম্যাথও দেখবো, সে তো ঘাবড়ানোর কিছু নাই। তাহলে এখানে এই জিনিসটা একটু করে বুঝিয়ে আসো। সেটা হচ্ছে যে আমরা দেখতেছি এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl এর সাথে রিয়াকশন করে, তাহলে 0.5 মোল কিন্তু 0.5 মোলের সাথে রিয়াকশন করে ফেলবে। সেখানে কোনো কি নাই বলো তো? লিমিটিং বিক্রিয়ক নাই। সো আমাদের টেনশন নেওয়ার কিছু নাই। তার মানে লিমিটিং বিক্রিয়ক নাই, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডও কমপ্লিটলি খরচ হয়ে যাবে, একই সাথে HCl ও কমপ্লিটলি খরচ হয়ে যাবে। খরচ হয়ে গিয়ে এরা উৎপন্ন হবে। ওকে, তার মানে এখান থেকে আমরা যদি চাই লিখতেও পারি। আমরা এখান থেকে কী লিখতেছি? আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে এখানে 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে, সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে দেখো তো? 1 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি তৈরি করছে। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে লিখতে পারি, অর্থাৎ আমার এখানে তাহলে 0.5 মোল আছে, তাহলে দোনোটা এখানে দেখো 1 মোল থাকলে 1 মোলের সাথে রিয়াকশন করছে, তাহলে 0.5 মোল HCl কী করে ফেলবে? 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ফেলবে। তাহলে 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 0.5 মোল পানি তৈরি করছে। এগুলো তোমার লেখার দরকার নেই, আসলে দেখেই তো বোঝা যাইতেছে, তাই না? আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে দিছি। তুমি চাইলে এটা স্টোইকিওমেট্রি দিয়েও করতে পারো, এন দিয়ে। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমার এখানে এটা তৈরি হচ্ছে তাহলে কতটুকু? 0.5 মোল। এটাও তাহলে তৈরি হচ্ছে কতটুকু? 0.5 মোল, কারণ এগুলো 0.5 মোল করে আছে। ওকে, আর এটাও তৈরি হবে তোমার কাছে 0.5 মোল, আর এটাও তোমার কাছে তৈরি হবে হচ্ছে 0.5 মোল। এখন আমাকে এখানে দেখো, আমাকে এখানে তাহলে সোডিয়াম ক্লোরাইডের আমার ভরটা লাগবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমার কাছে তাহলে এন অফ সোডিয়াম ক্লোরাইড এগুলো তাহলে আমরা লিখতে পারি এম অফ সোডিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই বড় হাতের এম অফ সোডিয়াম ক্লোরাইড। আর এখান থেকে তাহলে আমরা যদি হিসাব করতে চাই এম অফ সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কত আসবে? দেখো তো এন মানে কত? 0.5, আর বড় হাতের এম মানে কত? এই যে সোডিয়ামের হচ্ছে 23 আর এটা হচ্ছে 35.5। তাহলে এখান থেকে হচ্ছে এম অফ NaCl, এটা তাহলে কত আসবে ভাই যদি আমরা হিসাব করতে চাই? 0.5 ইন্টু 23 প্লাস 35.5। সো এটা আমার কাছে আসছে এখানে 29.25 গ্রাম। ওকে, তারপর দেখো, তারপর
এখান থেকে তাহলে আমরা এটার ভর বের করে ফেলছি। তার মানে এরপর আমরা যদি এখন ওই যে পানির হিসাবটা করতে চাই, তাহলে এন অফ এইচ টু ও ইকুয়ালস টু এম অফ এইচ টু ও ইকুয়ালস টু তোমার এখানে এম অফ এইচ টু ও। তার মানে এখান থেকে তুমি চাইলে কি বের করে ফেলতে পারো এম অফ এইচ টু ও। সেটা কত আসবে? এন অফ এইচ টু ও দেখো 0.5 মোল তৈরি হয়েছে, আর এখানে হচ্ছে 18, তাহলে এখানে আসবে 9 গ্রাম। তার মানে জিনিসটা বুঝো, সেটা হচ্ছে ভাই তোমার এখানে আগে 171 গ্রাম পানি ছিল, তোমার এখানে আরও এক্সট্রা 9 গ্রাম পানি তোমার এখানে উৎপন্ন হয়েছে। তাহলে এখন নতুন সি পাত্রে পানি থাকবে কতটুকু? 180 গ্রাম। কেন? দেখো আগে তো 90 আর 81 তো সরাসরি এখানে যুক্ত হয়ে 171 হয়েছে, আর এই বিক্রিয়াটার পরে আরও 9 গ্রাম তোমার এক্সট্রা পানি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এখন পানি আছে কতটুকু? পানি থাকবে হচ্ছে তোমার 180 গ্রাম। 180 গ্রাম। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। কেন? দেখো এখানে তার আমরা লিখে দিই এখানে জিনিসটা, যে বর্তমানে পানি আছে, আগে ছিল 171 গ্রাম, আরও 9 গ্রাম অ্যাড হয়েছে, তার মানে 180 গ্রাম। এত গ্রাম তোমার এখানে এখন পানি আছে, 180 গ্রাম তোমার এখানে পানি আছে। আর এখানে লবণ কতটুকু তৈরি হয়েছে? 29.25 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। এখন তুমি বলতে পারো ভাই এত বড় একটা অঙ্ক আমি বইটা কীভাবে করবো? তো তোমার এত বড় জিনিসটা লেখার দরকার নেই। আমি যে লেখাটাকে লিখছি না, এই যে আমি এখানে লিমিটিং বিক্রিয়ক দেখাইছি, এগুলো তো আসলে দেখেই বোঝা যায় এটা যে লিমিটিং বিক্রিয়ক থাকবে না এখানে, হ্যাঁ, কারণ এগুলো তো দেখেই বোঝা যাইতেছে আর কি। এত ক্যালকুলেশন তোমার তো করা লাগবে না, তাও আমি তোমাকে এখানে ভেঙে চুরে দেখাইছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমি অ্যানালাইসিস করি আসো এটাকে। আবার আমরা তাহলে একটু করে একটা কাজ করি, এই সি নাম্বার পাত্রটাকে আমরা একটু আঁকি, কারণ আমাদের যাবতীয় হিসাবপত্র সব সি নাম্বার পাত্রকে ঘিরেই। তো চলো আমরা সিনেমা পাত্রকে একটু আরেকবার এখানে আঁকলাম। তাহলে সিনেমা পাত্র দেখো এখন তাহলে কী কী আছে আমরা যদি দেখি। 180 গ্রাম তোমার এখানে পানি আছে, 180 গ্রাম তোমার এখানে তাহলে পানি আছে। আর কি আছে? আর হচ্ছে তোমার 29.25 গ্রাম, 29.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, লবণ উৎপন্ন হচ্ছে যেটা, তাই না? তার মানে এখানে এখানে একটা সোডিয়াম ক্লোরাইড লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো এটাকে যদি আমি একটা কাজ করি, তাহলে এটাকে একটু মুছে ওই পাশে দিয়ে দিই। তাহলে 29.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, তাহলে দেখো এবার আমার এখানে বলতেছে কি, দেখো আমার এখানে দেখো এখানে বলতেছে যে তাপ প্রয়োগে মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকানো হলো। তার মানে এখানে বলতেছে কি, দেখো আমি এখানে হিট প্রদান করছি, এখানে আমি হিট প্রদান করছি, হিট প্রদান করার ফলে সম্পূর্ণরূপে আমি শুকাই ফেলছি। তাহলে সম্পূর্ণভাবে শুকাই ফেললে কী হবে? দেখো তো এখানের মধ্যে কী থাকবে? এই যে পানি যেগুলো আছে না, পানি দ্বারা সবগুলো উড়ে যাবে। কিন্তু একটা জিনিস তুমি মজার জিনিস লক্ষ্য করে দেখো, লবণ কিন্তু উড়ে যাবে না। তাহলে তুমি যদি সম্পূর্ণ শুকাই ফেলো, তাহলে এখানে কিন্তু তোমার এখানে কমপ্লিটলি পানিগুলো কিন্তু উড়ে যাবে, রাইট? সম্পূর্ণ শুকাই ফেললে কমপ্লিটলি তোমার এখানে 180 গ্রাম পানি কিন্তু এখানে উড়ে যাবে। কিন্তু এই যে লবণ আছে 29.25 গ্রামের, এই লবণগুলো কিন্তু এখানে থেকে যাবে। তাহলে দেখো এখানে তোমাকে এবার বলছে কি, এবার বলতেছে যে এই যে সম্পূর্ণ শুকাতে তোমার সময় লাগছে কতটুকু? 10 ঘন্টা। তার মানে এখান থেকে কত গ্রাম পানি বেড়ে গেছে? পানি বেড়ে গেছে 180 গ্রাম পানি তোমার এখান থেকে বেড়ে গেছে। আর সম্পূর্ণ শুকাতে তোমার পানি সময় লাগছে কতটুকু? 10 ঘন্টা। এরপরে বলছে কি, দেখো সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে। তাহলে তো সিম্পল একটা অঙ্ক। দেখো সম্পূর্ণরূপে শুকাই দিলে পানি এনে উড়ে যাবে, তো লবণ তো এখানে থেকে যাবে। তাহলে লবণ পাওয়া যাবে কতটুকু? 29.25 গ্রাম। তাহলে এখান থেকে লিখতে পারো তুমি সম্পূর্ণরূপে শুকানোর পর 29.25 গ্রাম লবণ পাওয়া যাবে। ওকে, এটা একটা আনসার গেছে তোমার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আসলে আমরা পরেরটা দেখি, পরেরটা আমার কি বলছে এখানে, পরে কি বলতেছে আমাকে। দাঁড়াও আমি ঠিক করে আনসারটা লিখে দিই এখানে। এটা হচ্ছে আমার এখানে আনসার। ওই কি হইতেছে, দাঁড়াও দেখো এরপরে তোমায় কি জিজ্ঞেস করছে। দেখো তো এরপরে জিজ্ঞেস করতেছে যে প্রথমে তো আমরা বের করে ফেললাম সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে। এরপর আমাকে জিজ্ঞেস করতেছে শুকানোর সময় প্রতি সেকেন্ডে কয়টি পানির অণু বাষ্পীভূত হয়েছে বের করো। খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে এখানে তোমাকে বের করতে বলতেছে কি, পানি যখন শুকাচ্ছিল প্রত্যেকটা সেকেন্ডে কতটা করে তোমার হচ্ছে পানির অণু বাষ্পীভূত হচ্ছে, সেটা তোমাকে এখানে বের করতে বলতেছে। তার মানে এখানে তো আমরা দেখলাম যে 10 আওয়ারে তোমার হচ্ছে যে ভাই 180 গ্রাম পানি উড়ে যাচ্ছে, আমার কিন্তু 1 সেকেন্ডে হিসাব করতে বলছে। তো 10 আওয়ারকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই কত আসবে? আমরা জানি 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে এখানে আসবে 3600 সেকেন্ড, রাইট? তাহলে আমরা কি বলতে পারি এখানে? আমরা বলতে পারি 3600 সেকেন্ডে উড়ে যাওয়া
পানির ভর কত, এই যে 180 গ্রাম। তাহলে আমাকে তো 1 সেকেন্ডে হিসাব করতে বলছে, তাহলে আমি যদি হিসাব করি 1 সেকেন্ডে উড়ে যাওয়া পানির ভর, তাকে আমরা ছোটো হাতের নাম দিতে পারি। তাহলে এটা কত আসবে, 180, জাস্ট সিম্পল ঐকিক নিয়ম। তারপর এখানে হবে 36,000 এত গ্রাম। সো তোমার কাছে এটা আসবে তখন 180 ডিভাইডেড বাই 36,000, সেটা আসবে 0.005 গ্রাম। তো এবার জিজ্ঞেস করছে তোমাকে, কিন্তু পানির ভর জিজ্ঞেস করে নেই, তোমাকে বলছে কয়টা অণু বাষ্পীভূত হবে, তার মানে এক্স বের করতে বসে তোমাকে এখানে। হ্যাঁ, পানির এক্স বের করতে বসে। দেখো পানির অণু জিজ্ঞেস করছে এখানে, পানির অণু, তার মানে দেখো তার তুমি এখানে পানির ভরই বের করছো। তা আমরা সবাই একটা সম্পর্ক জানি, n=m/m, আর হচ্ছে তোমার এখানে x/na। যেখানে দেখো তো এখানে m দ্বারা কী বোঝাচ্ছে, এই যে পানির ভর, তার মানে x দ্বারাও তোমার এখানে কী বোঝাবে, পানির কণা। এখানে আমাকে এটাই জিজ্ঞেস করছে পানির অণু কতটা বাষ্পীভূত হচ্ছে, তার মানে আমাকে x বের করতে বলছে। আর আমাকে যেহেতু এখানে দেখো এখানে আমি কোন ভরটাকে ইউজ করবো, যেহেতু আমাকে 1 সেকেন্ডের এক্স বের করতে বলছে, তো এখানে আমি 1 সেকেন্ডের ভর ইউজ করলাম। আমাকে যদি 10 আওয়ারের তোমার এক্স বের করতে বলতো, তখন আমি 10 আওয়ারের ভর বসাইতাম। ওকে, তাহলে এখানে যদি আমাকে 1 সেকেন্ডের হিসাব করতে বলছে, তাহলে এক্স মানে আমরা কত লিখতে পারি, এই m × na ডিভাইডেড বাই বড় হাতের m। তাহলে এখানে চলো আমরা ভ্যালুগুলো বসাই দিই। তাহলে এক্সগুলো কত আসবে দেখি আসো, x = তাহলে দেখো এখানে ছোটো হাতের m কত 0.005, এন এ কত 6.022 × 10⁻23, আর বড় হাতের এম কত, এখানে আমরা জানি পানির ভর কত হয় 18 হয়। তারা যদি ক্যালকুলেশন করো এখানে 0.005 × 6.022 10⁻23 ডিভাইডেড বাই 18, সো তোমার কাছে এটা আসবে 1.67277 1.67277 × 10⁻20t। ওকে, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার আরেকটা আনসার। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল এটা, আশা করি তোমরা এখানে ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার এখানে আনসার। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ। আমাদের কি আর ম্যাথ বাকি আছে? দাঁড়াও একটু দেখে আমি, আরেকটা ম্যাথ বাকি আছে। চলো এই ম্যাথটা আমি তোমাকে করাই দিই। তবে আমি প্রথমে বলে দিই, এই ম্যাথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে এমন একটা ম্যাথ, এগুলো তুমি যদি আগে থেকে বাসায় যদি প্র্যাকটিস করে না যাও, তাহলে তুমি পরীক্ষার হলে আসলে মানে রুলসগুলো না জানলে তুমি কিন্তু আসলে পারাটা কষ্টকর। তারপরে চলো আমরা করি আসো, এগুলো খুব ইন্টারেস্টিং ম্যাথ। এখানে দেখো আমাকে বলছে কি, আমার এখানে বলতেছে যে একটা ধাতুর দুইটা অক্সাইডে যথাক্রমে 27.6% এবং 30% অক্সিজেন আছে। এরপর বলতেছে কি, যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত M3O4 হয়, তবে দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং ম্যাথ, আসো আমরা এটাকে সলভ করি। তাহলে দেখো প্রথমে তোমাকে বলছে কি, একটা ধাতুর দুইটা অক্সাইডে যথাক্রমে 27.6% এবং 30% তোমার কাছে অক্সিজেন আছে। তার মানে ব্যাপারটা তোমাকে বলতেছে কি, দেখো আমরা যদি সলিউশন করতে যাই এটাকে, তার মানে তোমাকে ব্যাপারটা এখানে বলতেছে যে সাপোজ তোমার কাছে এখানে একটা ধাতু আছে, ওকে, তোমার কাছে এখানে একটা ধাতু আছে। ওই ধাতুর কয়টা অক্সাইড আছে? দুইটা অক্সাইড আছে। ওই ধাতুর তোমার কাছে দুইটা অক্সাইড আছে। ওকে, তার মানে দেখো এই ধাতুটার তোমার কাছে এখানে দুইটা অক্সাইড আছে। আমরা একটাকে বলতে পারি প্রথম অক্সাইড, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে যে দ্বিতীয় অক্সাইড। আচ্ছা, দেখো এখানে এরপরে কী দিছে, যে প্রথম যে অক্সাইডটা আছে সেখানের মধ্যে অক্সিজেন আছে কতটুকু, 27.6% তোমার কাছে কি আছে, অক্সিজেন আছে। আর অন্যদিকে দ্বিতীয় অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে কতটুকু, 30% অক্সিজেন আছে। তার মানে বুঝো জিনিসটা, একটা ধাতুর দুইটা অক্সাইড আছে, একটা প্রথম অক্সাইড, একটা দ্বিতীয় অক্সাইড। প্রথম অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে 27.6%, না দ্বিতীয় অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে 30%। এরপরে বলছে কি, যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত M3O4 হয়, যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত M3O4 হয়, তাহলে এইটার রাসায়নিক সংকেত কত হবে, এটা তোমাকে এখানে বের করতে বলছে। ওকে, সো কীভাবে করবা, আমি চলো এখানে আগে কিছু জিনিস এখানে ব্যাখ্যা করে আসো। কিছু জিনিস আমি তোমাকে চলো এখানে আগে ব্যাখ্যা করি। সেটা হইতেছে যে, খেয়াল করে দেখো এখানে ধাতুর অক্সাইড, ধাতুর ইংলিশ নাম কি, মেটাল। যেহেতু ধাতুর অক্সাইড, তাহলে সেখানে অক্সিজেন থাকবে আর একটা মেটালের পার্ট থাকবে। তো অক্সিজেনকে তো আমরা ও দিয়ে বয়স করছি, আর মেটালের পার্টটাকে আমরা কী দিয়ে বয়স করতেছি, এম দিয়ে। তার মানে জিনিসটা বুঝো, এটাও যেহেতু একটা ধাতুর অক্সাইড, মানে দেখো ফার্স্টেরটা তো একটা ধাতুর অক্সাইড ছিল, তাই ধাতুর অক্সাইডে কী থাকে, আমরা যদি এখানে লিখতে চাই যে একটা ধাতুর অক্সাইডে বেসিক্যালি কী থাকে, একটা ধাতব পার্ট থাকবে, আর একটা তোমার কাছে
অক্সাইড বা অক্সিজেন থাকবে। ধাতব পার্টটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, অক্সিজেনকে তো আমরা ও দিয়ে প্রকাশ করি। তার মানে এখানে প্রথম অক্সাইডটার সংকেত M3O4, তাহলে দ্বিতীয়টার রাসায়নিক সংকেত এরকম কিছু একটা হবে, এখানে ধরো MX আর এখানে ধরো OY। বেসিক্যালি তাহলে আমার এখানে এক্স এবং ওয়াইটাই আমার এখানে বের করতে হবে। ওকে, তাহলে এটার সংকেত দিতে পারে এরকম, দ্বিতীয় অক্সাইডের সংকেতটা। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারতেছো, MXOY। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখানে দেখো তো MXOY এখানে আননোন কয়টা, এক্স এবং ওয়াই। তাহলে দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেতকে আমরা কত ধরে নিতে পারি, MXOY, কিন্তু আননোন হচ্ছে যে এক্স এবং ওয়াই। এখন আমাকে একটু করে তোমরা একটা জিনিস উত্তর দাও, যদি দুইটা আননোন থাকে তাহলে সেটাকে বেশি বের করা কষ্টকর হবে, নাকি যদি কোনো কারণে আমি একটা আননোনে কনভার্ট করতে পারি তাহলে সেটাকে বেশি বের করা সহজদায়ক হবে? আমরা সবাই জানি যদি আমার কাছে একটা আননোন থাকে তাহলে সেটাকে কিন্তু বের করা বেশ সহজ হবে। যদি কোনো কারণে আমার কাছে দুইটা আননোন থাকে তাহলে তুলনামূলক একটু কঠিন হবে। দেখো এখানে এখানে আমার কাছে প্রথমটার সংকেত M3O4 দেওয়া আছে, আর দ্বিতীয়টার সংকেত আমি ধরে নিচ্ছি সাপোজ ধরে MX আর OY, কিন্তু প্রবলেমটা হচ্ছে এক্সও একটা আননোন, ওয়াইও একটা আননোন। কিন্তু দুইটা আননোনকে বের করতে আমার একটু কষ্ট হবে। এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। কি টেকনিক দেখো তো, আমি তোমাকে বুঝাই বলি, টেকনিকটা আসলে তোমাকে আমি এখানে শিখাই। দেখো সাপোজ তোমার এখানে এই যে কোনো কারণে ধরো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে এখানে M3O4 আছে, কোনো কারণে তোমার কাছে এখানে কি আছে বলো তো, M3O4 আছে। আচ্ছা, যদি তুমি কোনো কারণে এটাকে এভাবে লিখতা MO4/3, দেখো তোমার কাছে কি আছে এখানে M3O4, তোমাকে সাপোজ ধরো এটা বের করতে হবে, সাপোজ ধরো তোমাকে M3O4টা তোমাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু কোনো কারণে তুমি যদি MO4/3 কোনো কারণে ক্যালকুলেট করতে পারতা, তাহলে এই 3 দিয়ে গুণ দিয়ে দিলে তুমি এখানে M3O4টা পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমার মূল কথাটা হচ্ছে যে দুইটা আননোন বের না করে একটা আননোন বের করো খালি, ওই আননোনটা তোমার এখানে ভগ্নাংশে আসবে, দেন নিজের পার্টটা দিয়ে গুণ করে দাও সবাইকে। মানে অন্যভাবে যদি তুমি দেখো, তার মানে এটার মানে হচ্ছে যেরকম যে সাপোজ ধরো এখানে K2O লেখা, তোমাকে সাপোজ ধরো K2O এর সংকেত বের করতে বলছে, তাহলে তুমি যেটা করো এখানে ধরো সাপোজ কি লেখা বলো তো, K2O লেখা। তো K2O তো তুমি কীভাবে আসতে পারো, যদি তোমার এরকম থাকতো KO½ তাইলে এই জাস্ট তুমি 2 দিয়ে গুণ করে এখানে K2O তে ফেরত আসতে পারতা। বুঝতে পারতেছো জিনিসটা? তারপরে ধরো এমন আছে এখানে, সাপোজ ধরো এখানে লেখা M5O7, তো এটাকে তুমি কীভাবে লিখতে পারতা, MO7/5, এই জাস্ট 5 দিয়ে গুণ দিয়ে তুমি তখন M5O7 চলে আসতে পারতেছো। তার মানে আমি বলতে চাইতেছি কি, MXOY না ধরে সংকেতটাকে তুমি MOX ধরো। MOX ধরলে যেটা হবে, এক্সটা তোমার এখানে ভগ্নাংশে আসবে, নিজের বারটা দিয়ে তুমি এখানে গুণ করে দিবা, তোমার ইজি হয়ে যাবে অঙ্কটা। আমার জিনিসটা বুঝছো কিনা দেখো, আমি তোমাকে বললাম যদি তোমার কাছে সাপোজ ধরো M3O4 বাইর করতে হচ্ছে, কিন্তু কোনো কারণে তুমি MO4/3 বাইর করছো, তখন তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু M3O4টা চলে আসতেছে। অন্যদিকে K2O থাকলে K2O ধরো তোমাকে বের করতে হচ্ছে, তো কোনো কারণে যদি তুমি KO½ বের করতে পারো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এখানে K2O পেয়ে যাচ্ছ। আর M5O7 থাকলে M7/5 বাই করো, 5 দিয়ে গুণ করলে M5O7 পেয়ে যাচ্ছ। অনুরূপভাবে MXOY না ধরে MOX ধরো, তাহলে এক্সটা ভগ্নাংশে আসবে। দেখো MX আর OY ধরলে এক্স এবং ওয়াই তোমার দোনোটা পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে দুইটা আননোন, সো তোমাকে বের করতে কষ্ট বেশি করতে হবে। কিন্তু তুমি যদি কোনো কারণে MOX ধরে নাও, এক্সটা কিন্তু তোমার ভগ্নাংশে আসবে, তোমার জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে। ওকে, ভগ্নাংশে আসতেও পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে, কিন্তু ভগ্নাংশ আসার চান্সই বেশি। কিন্তু MXOY ধরলে দোনোটা পূর্ণ সংখ্যাতে আসবে। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো একটা টেকনিক অবলম্বন করতে পারি। আমরা তাহলে এখানে দ্বিতীয় অক্সাইডের সংকেতটাকে কত ধরে নিব, MOX ধরে নিব। আশা করি বুঝতে পারছো কেন আমরা এখানে MOX ধরতেছি MXOY এর জায়গায়, কারণ এটাতে কমপ্লেক্সিটি বেশি আসবে। ওকে, এতটুকু আমরা এখানে শিওর হয়ে গেলাম। তাহলে আমরা প্রথম কাজটা কি করলাম, এখানে আমরা দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেতকে আমরা কত ধরে নিলাম, MOX ধরে নিলাম। ওকে, এখন আমি যদি কোনো কারণে এক্স বের করতে চাই, আমার যেটা করা লাগবে, ওই যে বড় হাতের M দেখতেছো না, এই যে মেটালের M, এইটার পারমাণবিক ভর কত সেটা আমার জানা লাগবে। কেমনে জানবো, আমি চলে এখানে একটা জিনিস দেখাই আসো। কেন পারমাণবিক ভর জানা লাগবে আমি তোমাকে এটাও বলতেছি। দেখো, আচ্ছা দেখো তো, আমাকে বলছে কি এখানে যে প্রথম অক্সাইডের মধ্যে আমার অক্সিজেন আছে কত পার্সেন্ট, 27.6%। তার মানে আমি এখান থেকে দেখো তো এটা কাজটা করতে পারি কিনা, এখানে আমি এখান থেকে লিখতে পারি কিনা। দেখো, আমি যদি অক্সিজেনের শতকরা পরিমাণ এখানে তাহলে কত, এই যৌগটাতে প্রথম অক্সাইডে অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে 27.6%। তা আমি যদি প্রথম যৌগে যদি অক্সিজেনের শতকরা পরিমাণে যদি ফর্মুলা লিখি, আমরা যদি প্রথমে লিখতে চাই যে প্রথম যৌগে অক্সিজেনের শতকরা
পরিমাণ। এটা কীভাবে লেখে ফর্মুলাটা এটা আমরা জানি, সবাই আমরা 9 টেনও শিখে আসছি। সেটা হচ্ছে নিচে কী থাকে, নিচে থাকে টোটাল যোগের ভর। তো টোটাল যোগের এখানে কী আছে, এম আছে, 3 আছে, তা আমি তো এম এর ভর জানি না, তো এটাকে আমি এম ইন্টু 3 দিলাম। আর এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে 4 ইন্টু 16 দিলাম। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণকে তুমি কীভাবে ব্যয় করো, নিচে টোটাল ভর থাকে আর তোমার তাহলে উপরে অক্সিজেনের ভর থাকবে, তাহলে 16 ইন্টু 4 করো। যেমন দেখো না, তোমরা এরকম করতো না যে কপার সালফেট ডট 5s2 এর মধ্যে পানির শতকরা পরিমাণ বা কপার সালফেটের শতকরা পরিমাণ, তখন তুমি নিচে কী করতা, নিচে হচ্ছে টোটাল যোগের ভরটা লিখতা আর উপরে হচ্ছে যে যেটার পরিমাণ বের করবো সেটাকে লিখতা। যেমন আমরা এখানে অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতেছি, তাহলে নিচে হচ্ছে আমরা টোটাল ভর লিখলাম আর উপরে হচ্ছে আমরা অক্সিজেনের ভরটা লিখলাম এই যোগের মধ্যে যেটা আছে। 4টা অক্সিজেন আছে তাই আমরা 4 ইন্টু 16 দিলাম। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো তো অক্সিজেনের শতকরা পরিমাণ কত, 0.276। যদি তুমি মানে 100 দিয়ে গুণ না করো এখানে, তাহলে এখানে আসবে কত দেখো এরপরে, এই যে 4 ইন্টু 16 আর এখানে আসবে 3m প্লাস এখানে আসবে 64, আর এটাও 64 হয়ে যাবে, এটাকে 64 লিখে দিতে পারো। আশা করি এটা বুঝতে পারছো ভাই। এখান থেকে ইজিলি তোমার এখান থেকে কী ক্যালকুলেশনে যাবে, এমটা কিন্তু তোমার এখানে ক্যালকুলেশনে যাবে। সল আমি যদি ডাইরেক্ট এমটা বের করে দিই এখানে, তাহলে এম কত আসবে দেখো আমার কাছে, আমি তাহলে একটু ডাইরেক্ট করি আসো। এম কত আসবে ভাই, আমরা যদি এটা এম 3m ওইটাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে 64 ডিভাইডেড বাই 0.276 মাইনাস 64 করো ডিভাইডেড বাই 3 করে দাও। তো তোমার কাছে এম আসছে এখানে 55.96। আমার কাছে তাহলে এখানে এম আসছে 55.96। এটা হচ্ছে আমার কাছে এম এর মানে এই মেটাল পার্টের আণবিক ভর চলে আসছে, পারমাণবিক ভর আমার কাছে চলে আসছে। সেম কাজটা এবার আমরা এখানে সেকেন্ড যোগের জন্য করবো। সেকেন্ড যোগের জন্য আমরা যদি লিখতে চাই যে অক্সিজেনের শতকরা পরিমাণ, সেম জিনিসটা আমরা এখানে করবো। আসো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমি তো বললামই প্রথমে অক্সিজেন শতকরা পরিমাণ। তাহলে এখানে কী হবে দেখো, এখানে তাহলে এম আমরা কটা ধরে নিচ্ছি, একটা, তাহলে এখানে কিন্তু এম ইন্টু 3 হবে না, তাহলে এখানে শুধুমাত্র এম হবে। শুধুমাত্র কী হবে দেখো তো, শুধুমাত্র এখানে এম হবে। আর এখানে অক্সিজেন আছে কয়টা, এক সংখ্যক, তাহলে এখানে 4-এর জায়গায় তুমি কত দ্বিগুণ করবা, এক্স দ্বিগুণ করবা এখানে, তাহলে এক্স দিয়ে গুণ করবা, এক্স দিয়ে গুণ করবা এখানে। ওকে, এক্স দিয়ে গুণ করবা। আচ্ছা তাহলে করলাম কি দেখো, এখানে আমি তোমাকে বুঝাই বলি, এই সেকেন্ড যোগের জন্য আমরা অক্সিজেনের শতকরা পরিমাণের সূত্র লিখতে যাচ্ছি, তাহলে নিচে টোটাল ভর হবে, টোটাল ভর কত, এম প্লাস অক্সিজেন আছে কয়টা, এক সংখ্যক, এখানে x ইন্টু 16 হবে, এখানে 4টা ছিল বলে তুমি 4 ইন্টু 16 দিছিলা, আর উপর অক্সিজেনের ভর, তাহলে x ইন্টু 16 দিবে এখানে। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ সেকেন্ড যোগে কত, 30%, মানে 0.3। আর এখানে তাহলে দেখো কত আসবে, x ইন্টু 16, আর এখানে এম তুমি বের করে ফেলছো 55.96 প্লাস তোমার এখানে x ইন্টু 16। ভাই দেখো এবারে পুরো ইকুয়েশনে আননোন খালি একটা x বের করে তোমার জন্য কোনো ব্যাপারই না। আসো বের করি, 16x তো এখানে আসবে, আর এখানে গুণ মার্ক ক্রস গুণফল করলে কত আসবে দেখো, 0.3 ইন্টু 59 5.96। সেটা আমার কাছে আসছে এখানে 16.788, আর প্লাস তোমার কাছে এখানে আসবে 16 ইন্টু 0.3, সো এটা আসবে 4.8x। সো তুমি এক্সটাকে এই পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করে ফেলো, তাহলে এক্স এগুলো কত আসবে দেখো, এই 16.788 ডিভাইডেড বাই 16 মাইনাস 4.8, এটা আসছে আমার কাছে 1.4989। সেটাকে যারা আমরা লিখতে পারি 1.5 কিন্তু লেখা যায় 3/2, রাইট। 1.5কে আমরা কত লিখতে পারি, 3/2 লিখতে পারি, অর্থাৎ এক্সের জায়গায় কত আসছে আমার কাছে, 3/2। তাহলে এবার দেখো আমার তো কাজ হয়ে গেছে। তাহলে এগুলোকে আমরা নিচে নামাই দিই একটু করে। এবার দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে। কীভাবে, আমরা তাহলে এখানে লিখে দিব, সুতরাং দ্বিতীয় অক্সাইডের সংকেত, দ্বিতীয় অক্সাইডের সংকেত কত হবে দেখো, MOX দোষছিলাম না, বা MO 3/2, কারণ এক্সের জায়গায় এখানে 3/2 বসাবো, তাহলে বা M2O3। ওকে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। খুবই মজার একটা ম্যাথ ছিল এটা। এটা কিন্তু তুমি পরীক্ষার আগে যদি দেখে না যাও, সো পরীক্ষার হলে কিন্তু তুমি ডাইরেক্ট গিয়ে পারা কষ্টকর। এখন তুমি আগে দেখে ফেলছো একবার, এই ধরনের ম্যাথ আসলে তুমি এখন যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারবা। এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, সো আজকে হচ্ছে আমাদের ম্যাথ এখানে শেষ। আমরা হচ্ছে যে ভাই তোমার নেক্সট লেকচার হচ্ছে আমরা মেবি তুল্য সংখ্যা স্টার্ট করব। সো এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্স সেকেন্ড পেপারে একটা পেইড কোর্স চলতেছে, যেটা হচ্ছে ভাই অক্টোবরের 1 তারিখ থেকে স্টার্ট হবে।
তো আমরা হচ্ছে এখানে একদম এইচএসসি প্লাস এডমিশন সব পরে আমি এখানে কভার করে দিব তোমার। সো তুমি এখানে প্রশ্ন করতে পারো ভাই এখানে তো অনেকগুলোই হচ্ছে যে আমাদের এখানে ইয়াতে নাই, কী বলে শর্ট সিলেবাসে নাই, তাহলে এগুলো এখানে রাখছেন কেন? আর শর্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলোর কী হবে? যেমন এই চ্যাপ্টার তো নাই, এই চ্যাপ্টারও নাই, তারপরে তোমার হচ্ছে যে এই চ্যাপ্টারও নাই। সো এই 3টে চ্যাপ্টার তোমার শর্ট সিলেবাসে আছে, তো এগুলো তো পড়াবোই, এগুলো আগে পড়াই দিব। যেমন আমরা হচ্ছে যে আমাদের ক্লাসটা আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স দিয়ে স্টার্ট করতেছি 1 তারিখ থেকে। সো আর বাকি যে 3 চ্যাপ্টার আছে না ওগুলো ইউটিউবে আপলোড হয়ে যাবে ফ্রিতে পরীক্ষার আগেই। তাহলে আর কোর্স ফি হচ্ছে 750 টাকা। তুমি এখানে বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে পারো টাকাটা, পাঠিয়ে আমাকে নক দিলে হবে, আমি তোমাকে একটা মেসেঞ্জার গ্রুপের তোমার মেসেঞ্জার আমাকে নক দিলে হবে, আমি তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। সো চলো আমরা তাহলে এরপরে যাই। এরপরে দিচ্ছে ভাই আর কি, আজকে ভিডিওটা ভালো লাগলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।